সো মেটালিকার নতুন অ্যালবাম কেমন লাগলো? আমি তো ভাই বিং অনেস্ট আমি তো খুব বায়াসড মেটালিকার ব্যাপারে। আই নো ইউর অ্যান্সার। নায়ান? আমিও অনেক বায়াস, বাট লাস্ট 15-20 ইয়ার্সে যা রিলিজ করছে এর মধ্যে দিস ওয়াজ দ্য বেস্ট। সং ওয়াইজ, গিটার টোন ওয়াইজ, ড্রাম ওয়াইজ, সিঙ্গিং ওয়াইজ তো কিছু বলারই নাই। সিঙ্গিং হেডফিল, বিকজ লাস্ট এই অ্যালবামের এই 2-3 বছর ছাড়া লাস্ট 5-10 বছরের লাইভে মাঝখানে হেডফিল ওদের পারফরমেন্স একটু এইজ ওয়াইজ অফকোর্স একটু ডিটোরেট হয়েছিল, বাট এরপরে এই অ্যালবামের জন্য ওরা নিজেদেরকে যেভাবে গ্রুম শেপ আপ যেটাই বলেন, ইটস জাস্ট আনবিলিভেবল। ইট ওয়াজ আ বুম, অ্যাবসলিউট। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আমরা যখন লাক্সি টার্না রিলিজ করলো, আমরা তখন মানে খুলনা না কোথাও জানি শো করতে যাচ্ছিলাম বাসের মধ্যে, তখন নাহিয়ানই বললো মনে হয় যে মেটালিকা তো নতুন হঠাৎ করে রিলিজ করছে। তা আমি একটু পর তাকাই দেখি আমরা 5 জনই আপনার হেডফোনস অন, মোবাইল সামনে, এবং সবাই দেখলাম দেখে এখন বাসের মধ্যে তো চিল্লাচিল্লি করা যেত সবাই যে আবার হোটেলে গিয়ে। And he sang so good. And এরপরে যে ট্যুরের যে লাইভগুলো করতেছে, ইটস জাস্ট একদম অ্যাকুরেট অ্যাজ ইট ইজ। এবং ওদের লাইভের প্রোডাকশন হ্যাজ গন টু সাম আদার লেভেল অফ শিট আর কি। এটা মানে আই হ্যাভ নেভার ইম্যাজিন যে একটা মেটাল ব্যান্ড, ইউ নো, বিং মেটালিকা হু দে আর, ক্যান পুল অফ সাচ ইনসেইন প্রোডাকশন। বিকজ ওদের তো অনেক কনসার্ট আমরা দেখছি, রাইট, সেই 92 এর কনসার্ট, বাট ওরা যে এখন এসে এত, আমি বলবো যে লাইভ প্রোডাকশন ক্যান অ্যাকচুয়ালি, ধরো টেইলর সুইফট বা এদের সাথে টেক্কা দেওয়ার মতো কিন্তু জিনিসটা। বিং আ মেটাল গড, ইট ইজ, মানে আমি খুব অবাক হয়েছে জিনিসটা যে ওরা এই এবং ঈশা এসে, আই এম প্রিটি মাচ শিওর দে হ্যাভ ব্যাঙ্গিং হিউজ প্রোডাকশন টিম। আদারওয়াইজ ইনফ্যাক্ট আরেকটা আপনার ওরা তো মনে হয় ওদের তো একটা শো তো আপনার টেইলর সুইফটের রেকর্ডও ব্রেক করছে, যেটা ইনফ্যাক্ট মানে ইট ওয়াজ দেয়ার এন্ড দেন মেটালিকা ব্রোক ইট উইথ দি অ্যাটেন্ডেন্স এন্ড স্টাফ। সো এটাই তো হয়। সো ফর আ মেটাল ব্যান্ড দ্যাটস হিউজ। বাট এটা হওয়া উচিত মানে 80s 90s এর কনটেক্সটে এটা হওয়া উচিত, বাট এই 2000 এর পরের কনটেক্সটে দিস ইজ সারপ্রাইজিং, very surprising. আমাদের মতো আমরা এটাই হওয়া উচিত, but you're right, it's very surprising. These guys are almost there, I think they're all there in their 60s probably. 60s, late 60s I guess. Oh, late 60s. Wow. Close to মানে 65 তো ক্রস করে গেছে অলরেডি। Okay, so talking about late 60s band, আমাদের দেশে অনেক মেটাল ব্যান্ড ছিল, they are still at their late 60s or 60 plus. Why we don't carry the same energy when it comes to like live music and everything? I'm not talking about you guys, I'm talking about band who are exactly like Metallica stature আর কি আমাদের দেশে। এটা আই গেস আপনি পার্সোনাল প্যাশন থেকে এই জিনিসটা আসবে। মানে একটা জিনিস হচ্ছে গিটার বাজাচ্ছি বা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি অ্যান্ড পারফর্ম করতেছি, অ্যান্ড আরেকটা হচ্ছে আমি ওটা আমার ভিতরে ধারণ করতেছি, অ্যান্ড যেটা যেভাবে আমি ফিল করতেছি এভাবেই আমি স্টেজে পারফর্ম করতেছি। যেমন আমার ব্যাপারটা আর কি, আমি মেটাল মিউজিক শুরু করার আগে অনেক কনসার্টে যাইতাম, অ্যান্ড কনসার্টে আমি এক্সপ্রেস করতামই নিজে হেডব্যাং করে আর কি। সো যখন ওয়েন আই স্টার্টেড প্লেয়িং গিটার, যে শোতে বাজাবো প্রথম শোয়ের আগে, আমার আগেই চিন্তা যে আই নিড টু পারফর্ম ইট, নট জাস্ট প্লে গিটার, বিকজ গিটার তো বাসায় বসে বা দাঁড়ায় বাজাচ্ছি, এভাবে বাজাচ্ছি, বাট পারফর্ম করার সময় আমি যে একটা অ্যাক্ট দিব যেটা দেখে অলসো ক্রাউডরাও আরও দে উইল গেট মোর ইনটু দ্য মিউজিক অর ইন দ্যাট ইন্টেন্সিটি। যে আর্টিস্ট পারফর্মার যদি পারফর্ম না করে, হাউ ডু ইউ এক্সপেক্ট যে যারা আপনাকে দেখছে তারাও পারফর্ম করবে? তাদের পারফর্ম বলতে কি হেডব্যাং করা, রেসপন্স করা, এটা তো এখন আমরা জিনিসটা কীভাবে দেখেছি, বাট আদার মিউজিশিয়ানসরা বা মেটাল মিউজিশিয়ানসরা এখানে যাদের কথা বলছেন ওনারা কীভাবে দেখছেন এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তো ইট কামস, আই থিঙ্ক ইট শুড কাম ন্যাচারালি, এটা জোর করে হয় না আর কি। ইউ হ্যাভ টু হ্যাভ ইট ইনসাইড দ্যাট মিউজিক ইজ নট জাস্ট প্লেয়িং, ইউ হ্যাভ টু অ্যাক্ট ইট আউট। সো ইট শুড কাম লাইক দ্যাট। এখন অ্যান্ড অলসো ইটস ভেরি হার্ড, মানে বিকজ এটা যদি আপনি এরকম আপনার ভিতর থেকে না থাকে যে আমি মানে আমি একটা মেটাল মিউজিক শুনতেছি এবং এটার সাথে মাই বডি অর হেড ইজ মুভিং, দ্যাটস হোয়াট সাপোজ টু কাম ন্যাচারালি। জোর করে এটা হয় না। সো কেউ একটা কনসার্ট এনজয় করার সময়ও কিন্তু তার মানে যেমন ধরেন যে জামশেদ একটা কনসার্ট দেখতেছে, আমি ওকে এখনও দেখি যে গিয়ে হেডব্যাং করতেছে বা ইয়ে করতেছে, বা আমরাও এরকম করি, বিকজ এটা ন্যাচারালি আসে। সো এই জন্যই বললাম এটা একটা পার্সোনাল থিং, ইট শুড কাম ন্যাচারালি। ইফ ইট ডাজেন্ট দেন দের ইজ নাথিং টু সে, বিকজ ইটস হিজ চয়েস দ্যাট হি ইজ প্লেয়িং লাইক দিস, or their choice. হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাক্ট, ইটস ইয়োর চয়েস। আমার যেটা মনে হয় দ্য বিগার পিকচার ইজ, যেহেতু একই এইজের কথা আমরা বলতেছি, হোয়াট আই থিঙ্ক ইজ বাইরের ব্যান্ডগুলা
ধরো মেটালিকা ধরো বা অল দি আদার মেটাল ব্যান্ডস, ওদের লাইফস্টাইল অ্যান্ড ওদের যেভাবে ওদের মিউজিক ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচারটা করা হয়েছে, দে আর অ্যালাউড টু এক্সপ্রেস দেমসেলভস ইন আ ওয়ে ইউনো মোর ফ্রিলি। কিন্তু আমাদের এখানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির ফার্স্ট অফ অল কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। সো ইন দি এন্ড অফ দ্য ডে অনেক কিছু চিন্তা করতে হয়, অ্যান্ড ওটা করতে গিয়ে আই থিঙ্ক দে লুজ আ লট অফ দেয়ার এনার্জি অ্যান্ড চার্ম ওই রিয়েল লাইফের সাথে কোপ আপ করতে গিয়ে। তখন আবার যখন স্টেজে যায় ওই ব্যালেন্সটার জন্যও কিন্তু আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। যখন মেটালিকা অন স্টেজ উঠতেছে, আই এম শিওর দে হ্যাভ এ থেরাপিস্ট, আই এম শিওর দে হ্যাভ এ টিম অফ ডক্টর্স অ্যান্ড এভরিথিং। রাইট নাও ইউ আর জাস্ট প্লেইং আ শো, forget everything that exists in the world. Right. আমাদের কিন্তু এসব নাই। So that is also a huge মানে ফ্যাক্টর এখানে। মেটাল সিন, আমি কয়েকদিন আগে এরকম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে হোয়াট ইজ গোয়িং অন ইন মেটাল সিন মানে রাইট নাও। আমি তোমাদেরকে লাইভ করতে দেখছি, ওইটা আমরা পরে যাব কবে থেকে দেখছি, কবে থেকে চিনি। বাট রাইট নাও হোয়াট আই ফিল থাকে না, লাস্ট একটা ব্যান্ড দেখছি, আই গেস দে কল থ্র্যাশ অ্যাজ ট্রিও, হ্যাঁ থ্র্যাশ, ওদের কথা মনে আছে। বাট বাকি এদের মধ্যে যত মেটাল ব্যান্ডের যাওয়াই তো হয়, কনসার্টে যদি দেখাই হয়, দে ডোন্ট ক্যাচ, এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, নাথিং এলস, হ্যাঁ, দে ডোন্ট ক্যাচ মাই অ্যাটেনশন। বাট এই ভলিউম অফ অ্যাটেনশন 20 years back it was much more, like যেই ব্যান্ডই দেখতাম, যদি 10টা ব্যান্ড দেখতাম 7-8টা ব্যান্ড উইল বি লাইক ও ওকে ওয়াও। এটার রিজন কি মনে হয় তোমার? এটা আসলে এটা অনেকগুলো রিজন আছে, নাহিয়ান হয়তো বা এরপরের আমি একটা রিজন বলি, সবচেয়ে একদম ফ্যাক্ট যেটা, মেটাল কনসার্টস ডোন্ট গেট আ লট অফ স্পন্সর্স। সো দাস যেটা হচ্ছে যে আমরা হয়তো বা এই যে আমরা ইনফ্যাক্ট এই উইদিন আমার 10-15 দিন আগেও আমরা একটা শো করলাম, যেখানে হয়তো বা আমাদের কাছে এই শোগুলো খুবই ভালোই লাগে, যে কারণে একদম ছোট শো, হয়তো বা একদম আপফ্রন্ট ক্রাউড থাকে, হ্যাঁ, অ্যান্ড উই সামহাউ অ্যাজ আ ব্যান্ড উই অলওয়েজ ফিল লাইক ক্রাউড একদম সামনে থাকলে এনার্জি, ব্যান্ডের পারফরমেন্সটাও ডিফারেন্ট হয়ে যায়, একদম অন্য লেভেলে চলে যায়। উই নেভার লাইক দ্য ফ্যাক্ট দ্যাট যে স্টেজ এইখানে এবং ক্রাউড প্রায় একদম 150-200 ফিট দূরে দাঁড়ায় আছে, ওইখানে পুরো এনার্জিটা লস হয়ে যায়। সো এখানে ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে যে মেটাল মিউজিকে কোনো সময় আমরা মানে দেখি নাই যে খুব বড় বড় স্পন্সররা আসতেছে টু স্পন্সর দিস গিগস। সো দাস চেইনে যেটা হয় যে অবভিয়াসলি ডাউন দ্য লাইন আ লট অফ ব্যান্ডস ফল আউট, লট অফ ব্যান্ডস হয়তো বা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, দে ডুইং দেয়ার থিং, হয়তো বা it's not clicking or it's not the way they wanted to do it, it's not happening like that. So obviously life takes over, they move on. A lot of band we have been আমাদের নিজেদেরই পরিচিত অনেক ব্যান্ড আছে যাদের সাথে আমরা অনেক শোজ করছি, বাট ডিউরিং দ্য হোল জার্নি বা আমাদের এখন পর্যন্ত যতটুকু বয়স, এটার ক্ষেত্রে অনেক ব্যান্ডই আমরা দেখছি যে ডিসব্যান্ডেড হয়ে গেছে, a lot of members left for the future endeavors. So আমার কাছে মনে হয় এন্ড অফ দ্য ডে দ্যাটস ইট, দ্যার ইজ ল্যাক অফ স্পন্সার্স, দাস হয়তো বা ছেলে পেলে প্যাশনটাও কমে আসে। একটা টাইমে গিয়ে দেখা যায় যে তারা চিন্তা করে আচ্ছা আমরা ইটস বেটার টু ডু পপুলার মিউজিক রাদার দ্যান নিশ টাইপ অফ মিউজিক, বিকজ উই আর নট গেটিং এনিথিং আউট অফ দিস। যেরকম এটা আমি নিজেও আমরা অ্যাজ আ ব্যান্ডও অনেকবার ফেস করছি যে why do you guys do music like this? Why not do it in a much more softer version, or no, why not do it in a version which people will like? People pleasing music. So জিনিসটা যেটা হচ্ছে, the first thing I would like to say personally is we do what we like, and thus ওইটার সাথে কানেক্টেড হয়েছে আমাদের ফ্যান্সরাও, এবং we don't think we are doing anything wrong. We are just doing a different form of music that might be not that much of popular, but that's how we express our feelings and how we express our music. So এইখানে we would say that we are lucky যে আমরা হয়তো বা অনেক কিছু শোজ করেছি যেগুলি হয়তো বা বড় বড় স্পন্সর ছিল, বাট there is a huge chunk of metal bands in the scene যেটা আপনারা হয়তো বা জানেন না, বাট we do a lot of gigs ওদের সাথে ছোটোখাটো গিগস। সো আমরা দেখি যে দেয়ার আর ব্যান্ডস, বাট অ্যাজ ওই যে স্পন্সার্ড না বা বড় শো না, টেলিভাইজড হচ্ছে না, লাইভে যাচ্ছে না, এর জন্য মানুষজন মনে করে যে না বাংলাদেশের কোনো হ্যাপনিং কোনো মেটাল সিন নাই। রাইট। সো টকিং অ্যাবাউট যে তুমি বলতেছো এখন স্পন্সর পাচ্ছে না, সো when Powersurge broke out, you guys were under this competition, DRockstar.
they sponsored the whole movement. And you guys were the champions. And you got an album deal and everything. So back then ki tahole sponsors were more open to metal music? Naki মানে what is missing here? আমরা তো যুগের সাথে আমাদের আগে যাওয়ার কথা. What is going on here? আই থিঙ্ক জামশেদ যেগুলো বললো ওগুলো ম্যাক্সিমাম রিজন ওগুলোই। এর মধ্যে আরেকটা অ্যাড করতে চাচ্ছি যেটা হচ্ছে ল্যাক অফ মেটাল প্রমোটার্স। মানে মেইন প্রবলেমটা হচ্ছে একদিকে হচ্ছে স্পন্সর্স, যারা আপনাকে স্পন্সর দিলে ইটস ইজি টু থ্রো আ শো। আরেকদিকে হচ্ছে আগে যেটা ছিল দেয়ার আর মেনি ফ্রিল্যান্স মেটাল প্রমোটার্স আর অর্গানাইজার্স যারা স্পন্সর ছাড়াই নিজের টাকা দিয়ে শোগুলো অর্গানাইজ করতো। সে হয়তো হিসাব করতেছে আমার একটা শো আন্ডারগ্রাউন্ড শো থ্রো করতে আমার 1 লাখ টাকা লাগবে টোটাল কস্টিং অ্যান্ড সব কিছু মিলিয়ে। সো আমার এখান থেকে আমি টিকিট সেল থেকে হয়তো তার ব্রেক ইভেন হলেই তার হয়ে যাচ্ছে, অর লিটল প্রফিট হলে হলো না হলে নাই। বাট এই ধরনের মেন্টালিটি দেয়ার আর মেনি পিপল বিফোর দ্যাট আর কি, মানে স্পেশালি কোভিডের আগে। এবং 2000 থেকে 2010-এ সবচেয়ে বেশি প্রমোটার্স ছিল যেটা আমি মনে করি, বিকজ আমি আমার ফার্স্ট লাইভ শো করছি আন্ডারগ্রাউন্ড শো 2003-তে। তো ওই সময়ই দেখতাম যে শো পাওয়ার জন্য এখন আমি নতুন ব্যান্ড, আমাকে তো কেউ চিনে না, সো আই হ্যাভ টু কন্ট্যাক্ট উইথ দ্য অর্গানাইজার্স। সো তখন দেখতাম দেয়ার আর ভেরিয়াস অর্গানাইজার্স। ধরেন যে 2 মাস বা 3 মাসের মধ্যে যদি 6টা-7টা শো হয়ে থাকে আন্ডারগ্রাউন্ড, ইচ অর্গানাইজার্স ওয়ার ডিফারেন্ট। এখন দেখা যাচ্ছে মেটাল প্রমোটার্স আফটার কোভিড আর কি খুবই কম, প্রবাবলি ঢাকাতে 1-2 জনের বেশি নাই। ইভেন আমি নিজেও শো অর্গানাইজ করতাম একটা টাইমে, আমিও এখন করতেছি না কোভিডের পরে, বিকজ আমার অন্যান্য দিক থেকে আমার ফ্যামিলি বেবিজ এন্ড প্রায়োরিটিজ আছে, হয়তো আমি সময় পাচ্ছি না। তোমার প্রায়োরিটিজ লিস্টে এখন এটা, বাট ওইটা কিন্তু আমার প্রফেশন ছিল না। প্রমোটার হিসাবে আমি যে শো অর্গানাইজ করছি এটা জাস্ট একটা হবি থেকে, you did for the love of metal, রাইট। এবং অলসো যেই কারণে আমি এটা করতাম, দেখতাম যে আন্ডারগ্রাউন্ড শো যেগুলো হচ্ছে মেটাল শোতে স্পেশালি, যেহেতু স্পন্সর নাই, সবাই যে টাকা খরচ করতেছে একটা লিমিটেশন আছে আর কি। এই লিমিটেশনের মধ্যে তারা ভালো সাউন্ড নিতে পারতেছে না, ভালো লাইটস নিতে পারতেছে না। বাট মেটাল শোতে ভালো সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। লাইটটা যদি আমি একটু অল্প দেই, বাট মানে আমি বেশি এক্সপেন্সিভ লাইটিং দিলাম না, বাট সাউন্ড স্পেশালি আপনার সাব সহ তো মেটাল শো করতে হবে। দেখা যাচ্ছে অনেক শোতে সাবই নিতে পারে নাই, বা খুবই পুয়ার সাব নিছে আর কি, বা পিএস স্পিকার যেগুলো নিচ্ছে বা স্টেজ ওয়েজেস মনিটরস যেগুলো দিচ্ছে খুবই পুয়ার অবস্থা, আগেও দেখছি। এইগুলোর থেকে আমার নিজের থেকে পার্সোনালি মেটাল শো অর্গানাইজ করার ইচ্ছা হয়েছে যে আমি সাউন্ডের পিছনে সবচেয়ে বেশি ইনভেস্ট করব, তারপর শোটা যেভাবে সাজানো যায়। লাগলে আমি পোস্টার কয়েকটা কম ছাপাইলাম, অন্য ওয়েতে প্রমোশনের ওয়ে বের করলাম। এটা আমি পার্সোনালি থিঙ্ক করতাম, এবং এখান থেকে আমি কয়েকটা শো অর্গানাইজ করছি। অন্যান্য অর্গানাইজাররাও করতো, হয়তো কেউ ভালো সাউন্ড নিত। এখন যেটা হয়েছে যে প্রবাবলি যেহেতু এই শোগুলোর থেকে ওই রকম ফাইন্যান্সিয়াল বেনিফিট আসে না, এখন ব্রেক ইভেন করে বা অনলি 5-10 হাজার টাকা প্রফিট আসতেছে তার শো থেকে, এভাবে কতদিন। সো অ্যাট দ্য টাইম প্রবাবলি দিজ অর্গানাইজার্স দে গট টায়ার্ড, বোর্ড, দে মুভড অন। ওর জায়গায় হয়তো নতুন জেনারেশনের মানুষ আসার কথা আসছে, বাট অল্প আসছে। অল্প আস্তে আস্তে কোভিডের টাইমে একটা ব্রেক পড়ে গেছে। এই ব্রেকের পর এখন অ্যাবসলিউটলি জিরো অবস্থা। আর যেটা বললাম, জাস্ট 1-2 জন হয়তো প্রমোটার আছে। সো যেহেতু রক সিনে বা পপ সিনে অনেক প্রমোটার্স আছে, বা অনেক, বিকজ কেন প্রমোটার্স আছে, বিকজ এগুলো এখন কমার্শিয়াল হয়ে গেছে, যে আমার প্রফিট হবে এইসব ব্যান্ড নিয়ে শো করলে, বা এই ক্যাটাগরির ক্রাউডকে আমি টানতে পারবো, ওরা যত টাকায় টিকিট হোক তারা আসবে। কিন্তু মেটাল শোগুলোর পিছনে আমি টিকিট প্রাইস বেশি রাখলে ক্রাউড আসবে কিনা, বিকজ ব্যান্ডগুলো তো অত বিগ ব্যান্ড না, এবং অনেকেই হয়তো নিউ ব্যান্ড। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এত ব্যান্ডস, মানুষ হয়তো সব ব্যান্ডকে সমানভাবে শুনে নাই, জানে নাই, ফেমাস হতে পারে না এইসব ব্যান্ড। সো এইগুলোর থেকে অনেক কমে আসছে, মানে যেহেতু প্রমোটিং কমে আসছে, অর্গানাইজিং কমে আসছে, ওভারঅল ল্যাক অফ শোজ হয়ে আসছে। এবং অনেকগুলো ব্যান্ড দেখা যাচ্ছে যে শো পাচ্ছে না, কতবার বলে রিকোয়েস্ট করে শো নিতে পারে। দেখা গেছে যে কিছু মিড লেভেল ব্যান্ড যারা হয়তো অত বড় ব্যান্ড হয় নাই, বাট এক্সপেরিয়েন্স অনেক ভালো মিউজিক করতেছে, বাট তারা শো পাচ্ছে না। আবার সিন্ডিকেশনও হয়, এগুলো নিয়ে মেবি পরে আমরা কথা বলতে পারি, অবশ্যই বলবো। সো এইগুলো অনেক রিজনসে। কোভিডের আগেও যেসব কিছু ব্যান্ড ছিল, যেমন আমি যদি 1-2টা ব্যান্ডের নাম বলি, আন্ডারগ্রাউন্ড ব্যান্ডসের মধ্যে লাইক ব্ল্যাক মেটাল ব্যান্ডের মধ্যে অ্যাবোমিনেবল কার্নিভোর একটা ব্যান্ড ছিল, তারপর এন মেশিন একটা ব্যান্ড ছিল, হোমিসাইড ব্যান্ড ছিল, এরকম আরও বেশ কিছু ব্যান্ড ছিল। বাট ওরা অনেক ভালো ব্যান্ডস, বাট শো আমি দেখতেছি যে অনেক শোজ হচ্ছে, বাট এইসব ব্যান্ডগুলোকে কেউ নিচ্ছে না বা কম নিচ্ছে। ভিতরে ইন্টারনালি কথা বলে দেখতেছি যে ভাইয়া কতবার বলে শো নেওয়া যায়,
মানে অ্যাট দিস টাইম ইউ এক্সপেক্ট যে আপনাকে কিছুর সাথে ডাকবে, বা সবাই দেখা যাচ্ছে তার পরিচিত কাছের ব্যান্ডগুলোকেই নিচ্ছে। সো এগুলোও তাদেরকে ডিমোটিভেটেড করার পিছনে রিজন, বিকজ তারা দেখতেছে যে আমি আমার, বিকজ মেটাল মিউজিক তো নিজে ইনভেস্ট করেই মিউজিক করতে হচ্ছে, ইউ আর নট গেটিং মাচ মানি বাই ডুইং দ্য মিউজিক। ইনস্ট্রুমেন্ট গিয়ার্স এক্সপেন্সিভ, বিকজ আপনার ভালো একটা মিনিমাম 80-90 হাজার টাকার গিটার না থাকলে আপনার মেটাল মিউজিক ডিস্টরশন গিটার বাজায় তো ভালো হয় না, স্বাভাবিক, মানে প্লে করে পাবে না, ইনস্ট্রুমেন্টস নিডস টু বি গুড। সো তারা ইনভেস্ট করে করে যে করতেছে আর কতদিন করবে, অ্যাট দ্য টাইম তারাও হয়তো বিয়ে, ফ্যামিলি বা এসব ইয়েতে দে হ্যাভ টু মুভ অন ফর আ বেটার লাইফ। সো হয়তো সময় দিতে পারছে না, এইভাবে স্লোলি হয়তো ছেড়ে গেছে বা ইন্টারেস্ট হারাই ফেলছে। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। ডু ইউ থিঙ্ক এখানে লিসেনারদেরও একটা মানে গ্যাপ আছে? আমার কাছে না এটা অবভিয়াসলি জন ভাই, মানে লিসনারদের একটা যেটা প্যারা, যেটা অনেকদিন আগে যেটা ছিল যে অবভিয়াসলি লট অফ ব্যান্ডস হু কেম ইন টু দ্য সিন, জন্য যে আমরা কীভাবে আমাদের মিউজিকটাকে ডিস্ট্রিবিউট করবো বা আমরা কোন প্ল্যাটফর্মে যাব বা কীভাবে ইয়ে করবো। বাট এখন তো এগুলি সব কিছুরই একটা মানে সলিউশন এসে পড়ছে, অ্যান্ড পিপল আর গোয়িং, মানে হয়তো বা নিজেরাই ডিস্ট্রোকিট বা এরকম অনেক কিছু ইউজ করে নিজের গান আপলোড করে দিচ্ছে। লিসনার অবশ্যই লিসনার, মানে আমি এরপরে নাহিয়ানোর অবভিয়াসলি নাহিয়ান ইজ আ গ্রেট পার্সপেক্টিভ টু ইট, বাট আমার পার্সোনালি সবসময় মনে হয়েছে যে অবশ্যই লিসনার তো একটা সবচেয়ে বড় জিনিস, যে ওরা যদি গানগুলো না শুনে বাংলাদেশ থেকে কী কী মেটাল ব্যান্ড আছে বা কী কী জনরা অফ মিউজিক হচ্ছে, এটা একটু ঘাটাঘাটি করতে হবে, নাথিং এলস। আপনি কিবোর্ড সামনে আছে, ইউটিউবে গিয়ে একটু যদি সার্চ করে দেল ফাইন্ড আ লট অফ ব্যান্ডস, যারা হয়তো বা ওদের অরিজিনাল গান হয়তো বা ছাড়ে না, বাট অ্যাটলিস্ট ইউল গেট আ লট অফ লাইভ ভিডিওস। যেরকম আমাকে অনেক সময় অনেক মানুষ জিজ্ঞেস করে যে মেটাল সিনের কী অবস্থা, হ্যাঁ মানে এরকম করে, তারপর আমাদের বলে there is this head movement, like what's happening? I'm like, well, first of all, this ain't happening in the metal scene. No head shaking. Yeah, first of all, and second of all, if you want to know about the metal scene, you can just dig. You just dig into YouTube, just dig into Facebook, just dig into Wikipedia. You'll get a lot of answers over there. That's what we used to do back in the day. I remember, মানে আমার কিন্তু নাহিয়ানের সাথে পরিচয় কিন্তু এইভাবেই, just by song sharing. I met him in a random concert. He was a friend of, মানে আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড। পরে কীভাবে যেন আড্ডা মারতে ইয়ে আসলো যে he also listens to Sepultura, I also listen to Sepultura. I didn't find any, মানে আমার বন্ধুবান্ধবে অন্য কোনো বন্ধুবান্ধব পায় না যে যারা Sepultura মানে শোনা তো দূরের কথা, ওটার ধারে কাছেও নাই। সো আই ওয়াজ ভেরি ইন্ট্রিগড যে আরে নাহিয়ানের, তারপরে আমি শুনলাম যে মানে ব্যাক ইন দ্য ডে নাহিয়ান ইউজ টু হ্যাভ দিস হ্যাবিট উইচ ইজ এ ভেরি গুড হ্যাবিট, যে ও মানুষের সাথে গান শেয়ার করতো। He used to rip CDs a lot. I remember that. Social service. Social service. That's one of the best social service. And আমার কাছে মনে আছে একবার আমি ওর বাসায় গেছি সিডি রিপ করতে, and that's the first time I met যে অর্থহীন তখন যে ড্রামার ছিল শুভ ভাই। হ্যাঁ, এবং শুভ ভাই দেখলাম যে নাহিয়ানকে বসায় এই এটার পরে এটা মানে উনি সেট লিস্ট বানাই দিচ্ছেন। হ্যাঁ, এবং নাহিয়ান আমাদের মানে পরিচিতদের মধ্যে ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট গাই হু হ্যাড মানে সিডি ওর কাছে রিপ করা যায়। সো এটা কিন্তু লিসেনার্স রেসপন্সিবিলিটি বলতেছে, দ্যাট টাইম উই ওয়ার লিসেনার্স। হ্যাঁ, তা আমি গেলাম, তো যাওয়ার পর নাহিয়ান আমাকে দেখলাম যে ফোর্সফুলি, মানে কিছু তো আমি চাইছি যে হ্যাঁ এই গানগুলো দিও, তারপরেও আমাকে বললো যে তুমি মেটালিকার এই অ্যালবাম শুনছো, সেপুলচুরার এই পুরানো অ্যালবামগুলো শুনছো। তা এখন আমি ধরেন তখন সিডি পাইতাম একদম র্যান্ডম দোকান থেকে, শপ লাইক হলিউড, আই গেস ইউ রিমেম্বার হলিউড, তারপরে রাইফেলস করে এরকম একটা দোকান ছিল। তা আমি না, আমি তো সেপুলচুরার ওই একটাই পাইছিলাম, বেস্ট অফ সেপুলচুরা, এবং ওইটা তখন বললো আচ্ছা ঠিক আছে আমি রিপ করে দিতেছি, অ্যান্ড ইট ওপেন দ্য ডোরস। আই ওয়াজ লাইক ওয়াও, মানে দিস ইজ অসাম, আই ক্যান জাস্ট বাই আ ভার্বাটিম সিডি, গো টু নাহিয়ানস প্লেস। নাহিয়ানের কাছে তখন হার্ড ডিস্কে যা থাকতো দিয়ে দিত। তারপর আমরা আবার এর মধ্যে অন্য কোনো একটা বন্ধু, আই রিমেম্বার তখন ব্যাক ইন দ্য ডে সেজান তখন মনে হয় কেওস এডির একটা ডিভিডি কিনলো, যেটার মধ্যে ওদের লাইভ অ্যান্ড এভরিথিং অরিজিনাল ডিভিডি। এবং এটা নিয়েও বিশাল ঝগড়া, কারণ নাহিয়ান ওয়ান্টস টু কিপ ইট, নাহিয়ানের কথা হচ্ছে তুই সেপুলচুরা এভাবে শুনিস না, সো তোর এটা রাখা উচিত না, ইট শুড বি হিয়ার বিকজ আই এম দ্য ওয়ান হুজ ডিস্ট্রিবিউটিং ইট টু পিপল, সো আই শুড বি এবল টু কপি দিস ফাইল অ্যান্ড গিভ ইট টু পিপল। সো এই যে হাঙ্গারটা টু
গেট মানে নিউ মিউজিক হ্যাঁ নিউ মিউজিক, বিকজ ব্যাক ইন দ্য ডে কিন্তু জন ভাই লাইফ ওয়াজন্ট দ্যাট ইজি, ইউ অবভিয়াসলি নো, যে বাট ইট ওয়াজ বেটার। গেলাম আমি একটু ফুড পান্ডা বা এখানে সার্চ করলাম যে আমার খাওয়া কোথায় আছে দেখাই দিল, এটা কিন্তু এই দোকান দেখাই দিল। সো নাহিয়ানের সাথে যখন আমার পরিচয় হয়েছে, আমার মনে আছে আই স্টিল রিমেম্বার দ্যাট ডে, যে আই ওয়াজ লাইক হোয়াট আর দি অডস, যে আই ওয়াজ লুকিং ফর সামওয়ান হু হ্যাজ দিস টাইপ অফ মিউজিক সো দ্যাট আই ক্যান লিসেন টু দিস টাইপ অফ মিউজিক, অ্যান্ড তারপরে ইট ওয়েন্ট অন। তো লিসেনার্স নিয়ে যেটা ও বলতেছে আর কি, তো এখানে আমি দেখি যে একটা মেটাল সিনে লিসেনার্সদের যে রেসপন্সিবিলিটি, উই ক্যান সি ইট ইন টু ওয়েজ। একটা হচ্ছে সাপোর্ট দ্য ব্যান্ড অ্যান্ড আরেকটা হচ্ছে স্প্রেড দ্য মিউজিক। সাপোর্ট দ্য ব্যান্ড কীভাবে হইতে পারে? বাই দেয়ার সিডিজ, বাই দেয়ার মার্চেন্ডাইজ, গো টু দেয়ার শোজ। অ্যান্ড আরেকটা যেটা আগে ছিল এখন হচ্ছে না, যেটা হচ্ছে আমাদের আগে ফোরাম ছিল অনেক, তো ফোরামসগুলো কিন্তু মিউজিক স্প্রেড করতে, শেয়ার করতে অনেক হেল্প করতো। ডিসকাশন ছিল একটা, এক্স্যাক্টলি ডিসকাশন। সাপোজ একটা ব্যান্ড একটা নতুন গান বের করলো, নাও ইউ এখন লিসেনার্সরা ঝাঁপায় পড়তো এটাকে ক্রিটিসাইজ করার জন্য, ইন আ গুড ওয়ে, আইদার ইন আ গুড ওয়ে অর ইন আ ব্যাড ওয়ে। ভেরি অ্যাটাকিং ওয়ে। যে ওদের বেশি ভালো বেটার মানে ফ্যান্স, তারা হয়তো পজিটিভ দিকগুলো বলতেছে, যে ফ্যান না সে হয়তো অন্য একটা ব্যান্ডের ফ্যান, ফুটবল ক্লাবের মতো আর কি, বাট ইট ওয়াজ আ ভেরি হেলদি প্র্যাকটিস। সে হয়তো ওদের ব্যাড সাইডগুলো বলতেছে, ওটাকে ডিফেন্ড করার জন্য অন্য ফ্যান আরো আসতেছে, ওই দুইজনের কথা বোঝার জন্য আরেকজন ফ্যান গানটা আবার পুরাটা শুনতেছে, যে আই নিড টু টেক পার্ট ইন দ্য ডিসকাশন। আর তখন সবাই কনস্ট্রাকটিভ অ্যান্ড ভালোভাবেই লিখতো আর কি। এখনকার মতো ফেসবুকে জোস একটা কমেন্ট দিয়ে শেষ এরকম না। আরেকটা আই লাভ টু অ্যাড অন, আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম, তখন একটা ফোরাম ছিল মেটাল বিডি, হ্যাঁ আমাদের গান অল্টার মেটাল, মেটাল আমাদের গান ছিল টিউনস বিডি ছিল, আমাদের গান ওজি রাইট, টিউনস বিডি তো ছিল মাঝেদের মনে হয় নাকি, হ্যাঁ। তা এরকম কোনো একটা ফোরামে আমি ধরেন তখন আই ইউজ টু গো টু, ওই যে তখন ইয়ে দিত, তখন আমি পাওয়ার সার্চ তখনও জয়েন করি না, তখন নতুন ব্যান্ডের মধ্যে কোন পজিশনে কাকে রিক্রুট করা হচ্ছে, ধরেন একটা ব্যান্ড ইজ লুকিং ফর আ গিটারিস্ট, একটা ব্যান্ড ইজ লুকিং ফর আ বেসিস্ট, সবাইকে কিন্তু ওখানে পোস্ট দিত, লুকিং ফর আ বেসিস্ট ফর হেভি মেটাল মিউজিক অর লাইক রক মিউজিক, এগুলি গান তোলা থাকতে হবে। তা আমি ওটা দেখতেছি, দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে ওইখানে একটা কমেন্টে বেইস বাবা সুমন কমেন্ট করছে। আমার ধরেন মাথা গরম হয়ে গেছে যে এটা কি অ্যাকচুয়ালি সুমন ভাই নাকি ফেক অ্যাকাউন্ট, হ্যাঁ, বিকজ এটা কি সুমন ভাই সুমন ভাই, বিকজ তখন ওই যে ওই গ্যাপ, একটা গ্যাপ, বিকজ ইউ আর আ ফ্যান অ্যান্ড আই ক্যান নট, মানে আমি কারো কাছে এই কমেন্টটা নিয়ে ভ্যালিডেটও করাইতে পারবো না যে ক্যান ইউ টেল মি দ্যাট ইজ দিস দ্য রিয়েল গাই। সো তারপরে আমি সামহাও আমি ওদের কোনো একটা মডারেটরের সাথে কোনো একটা কনসার্টে দেখা হইলো, আমি বললাম যে ওখানে যে কমেন্ট করে এরকম লেখা থাকে বেইস বাবা সুমন, ওইটা কি আসলে মানে সুমন ভাই, মানে আমাদের সুমন ভাই বলে হ্যাঁ, অ্যান্ড আই ওয়াজ লাইক বুম, নো ওয়ে, লাইক সুমন ভাই এসে ওখানে একটা গান। অ্যান্ড আই রিমেম্বার যেটা যে ক্রিপ্টিক ফেটের আপনার এপিসোডে আমি একটা জিনিস ইনসাইট পেলাম, যে আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট তখন কোনো মিক্সড অ্যালবাম বাইর হলে সবাই গিয়ে ওই যে নাহিয়ান যেটা বললো, সবাই গিয়ে ইয়ে করতেছে, এবং ওখানে মিউজিশিয়ানরা যারা হয়তো ওই অ্যালবামে গান দেয় নাই, তারাও এসে রেট করতো যে কার কাছে কোন গানটা ভালো লাগছে, কার কাছে মনে হয়েছে না দিস ওয়াজ আ গ্রাউন্ড ব্রেকিং সং, অ্যান্ড কার কাছে মনে হয়েছে যে না এই গানটা অনেক নিচে পড়ে গেছে, এটাকে আর একটু উপরে উঠানো দরকার ছিল র্যাঙ্কিংয়ে, এরকম এই কনভারসেশনগুলো হইতো। সো দ্যাটস মিসিং, দ্যাটস টোটালি মিসিং। আরেকটা জিনিস, সরি আরেকটা জিনিস মিসিং, যেটা হচ্ছে আগে প্রত্যেকটা শো এর পর সবাই অনেক ডিটেল রিভিউ দিত, ইভেন সং ওয়াইজ রিভিউ দিত, যে ফার্স্ট সং রিভিউ এক প্যারা, সেকেন্ড সং এক প্যারা। এটাতে যেটা হয়তো যেই মিউজিশিয়ান ওটা প্লে করছে সে নিজেও দেখতো, এবং ওই সময় কিন্তু লিসেনার্সরা কাউকে ছাড় দিত না, কোনো মানে খারাপ বাজাইছে সেকেন্ড ভার্সের থার্ড লাইনটা দিস টিউন ছিল পুরো রাইট, এইভাবে ডিটেইল রিভিউ দিত। সো এটাতে মিউজিশিয়ানসরাও এসে দেখতো, এবং কাউকে যদি কোনো নেগেটিভ রিভিউ যেটা সে ডিজার্ভ করে, যে সে হয়তো ওই জায়গাটাতে ভালো বাজায় নাই বা ভুলে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে ওটা দেখতেছে, একটা ফ্যান এটা মেনশন করতেছে, মিউজিশিয়ান এটাকে সে খুবই সিরিয়াসলি নিচ্ছে, যে আমাকে পাবলিকলি এটা বলছে, আই হ্যাভ টু মেক শিওর আই ফিক্স মাই এরার্স অ্যান্ড এগুলোর ব্যাপারে আমি কেয়ারফুলি থাকি। এখন আমি যেটা দেখি অনেক মিউজিশিয়ানের সাথে কথা বললে, আরে এটা বাজায় ফেলছে, এটা বুঝবে না, রিয়েলি, হ্যাঁ মানে ভুল হয়ে গেছে, আমরাই বুঝছি, আর কেউ বুঝে না। আসলেও ফ্যান্সরা বুঝেও নাই, বিকজ এখন ফ্যান্সরা ওই সিরিয়াসনেস বা ওইভাবে মানে অক্ষর বাই নোট বাই নোট লাইভে ফলো করতেছে না, দে জাস্ট অ্যাজ আ হোল প্যাকেজটাকে বাজাচ্ছে, দ্যাটস এনাফ ফর মি।
এটা হচ্ছে কীভাবে, বিকজ লিসেনার্সদের মিউজিক নলেজ বা ও যেগুলো বললো আর কি, এগুলো আগের মতো এখন নিউ ফ্যান্সরা তারা ওভাবে এত সিরিয়াসলি নিচ্ছে না। তারা মনে হচ্ছে এই গান শুনতেছি, কনসার্ট এই বেশি, আমি যে আরও কিছু কাজ করব, গানগুলোকে ডিটেইলে শুনবো, ওই যেটা বললাম সাপোর্ট দ্য ব্যান্ড অ্যান্ড স্প্রেড দ্য মিউজিক। স্প্রেড দ্য মিউজিক যেটা হচ্ছে, আমি যেমন অ্যাজ এ লিসেনার অনেক মিউজিকটা স্প্রেড করার ব্যাপারে কাজ করতাম, মনে করতাম যে আমি একাই শুনবো, আর সবাইকে নিয়ে শুনি, আর অ্যাটলিস্ট লেট মি ফাইন্ড আউট যে এরকম জনরার আমার মতো এরকম আর কারা কারা আছে, তাদেরকে নিয়ে একসাথে শুনবো, একসাথে কনসার্টে যাব, অ্যান্ড এই গানের লিরিক পুরো মুখস্থ করবো, গান যখন ব্যান্ড যখন বাজাবে আমি ওটা পুরাটা গাবো, অ্যান্ড ওই ও যদি একটা ধরেন কাভার সং করে থাকে, ওইটা যদি আমি না শুনে থাকি, ইফ আই লাইক ইট দেন আই উইল এক্সপ্লোর দ্যাট ব্যান্ড অ্যান্ড মোর। এখন তো ইউটিউব আসার কারণে সবাই হচ্ছে স্কিপ ট্র্যাক, নেক্সট ট্র্যাকে চলে যায়, খালি অ্যালবাম just listen to it for 3 minutes and then just 3 minutes or 30 seconds যেরকম আমার জন ভাই আপনার একটা ফন্ড মেমোরি যেটা মানে আসলে না বললে এটা ক্রাইম হয়ে যাবে, আমরা বলি মেটাল ক্রাইম, যে মেটাল বিডির একটা কনসার্ট ছিল এবং ওই কনসার্টটাতে লাস্টে ছিল অর্থহীন, এন্ড করছিল, এবং ওই শোটাতে আপনারা প্যান্টের ওয়াক কাভার করছিলেন। হ্যাঁ, এবং আমার কাছে ওটা খুব মেমোরেবল কেন, কারণ তখন ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কনসার্ট যেটা আমি বাসায় লুকায়ে গিয়েছিলাম আর কি, বাসায় জানা যে আমি কোচিংয়ে গেছি। হ্যাঁ, আমি কোচিংয়ে গেছি অ্যান্ড আই হ্যাভ টু কিপ দ্য টাইমিং পিন পয়েন্ট পারফেক্ট, আই হ্যাভ টু বি হোম বাই ম্যাক্সিমাম 9টা। সো আমি অমনে করে সারাক্ষণ হিসাব করতেছি, একটু বাবু ঘড়ি দেখতেছি যে ওই ব্যান্ডটা শেষ, অর্থহীন কখন উঠবে, অর্থহীন, বিকজ অর্থহীন তখন জাস্ট ইমতিয়াজ ভাই অর্থহীন জয়েন করলো, সুমন ভাইয়ের তখন ওই লম্বা চুল, পিকলু ভাই বাজতো গিটার। হ্যাঁ, এবং সুমন ভাই ওই শোটাতে একটা করা একটা ডায়লগ, শাহবাগের একটা অডিটোরিয়ামে হয়েছিল, ইয়েতে হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, করা একটা ডায়লগ মারছিল পুরো ভেনুতে, মানে এমনি খুব ভেনুটা ওয়াজ ভেরি জোস, সবাই শো মানে দেখতেছে, হঠাৎ করে দেখলাম যে কিছু থাকে না ডিসরাপটিভ পোলাপাইন, যে ধরা ফেললাম, একটু সিগারেট ধরা ফেললাম, কি হয়েছে, আম টু কুল। হ্যাঁ, তা সুমন ভাই স্টেজে উঠলো, সুমন ভাই উঠে বললো যে আমি তোমাদের থেকে অনেক বেশি সিগারেট খাই, হ্যাঁ, কিন্তু আমি তারপরে জীবনে এই কাজটা করি না, সো তোমরা যারা ঠিক মতো শোটা দেখতে চাও সিগারেটটা ফেলাও, নাহলে আমরা কনসার্টটা করবো না। এবং সবাই ক্রাউডে এমনি ঘুরে করে পুরো সিঙ্গেল আউট করলো ওই মানুষটাকে যে সিগারেটটা ধরাইছে, এবং ওই ছেলেটা, আই স্টিল রিমেম্বার, ওই ছেলেটা আস্তে করে মাথাটা নিচু করে ভেনুটার থেকে বের হয়ে চলে গেল। তারপর অর্থহীন স্টার্টেড দ্য শো। এটা এমবিডির একটা কনসার্ট ছিল, এবং ওটাতে যে একটা সিডিও ফ্রি ছিল, যেটার মধ্যে আই রিমেম্বার আর্টসেলের একটা জ্যামিং ছিল, ওই তারা যে তাদের ছাদে জ্যাম করতো, এবং সবার একটা ওইটার ফুটেজ ছিল। হ্যাঁ। সো এই যে আপনারা যখন ওয়াক করলেন, আমার কিন্তু তখন ব্ল্যাকের সম্বন্ধে আই হ্যাড আ টোটালি ডিফারেন্ট আইডিয়া। আচ্ছা, হ্যাঁ, যে টোটালি ডিফারেন্ট আইডিয়া, যে এবং তখন একটা কিন্তু ওয়ার চলতো, তুমি কি আর্টসেল নাকি তুমি ব্ল্যাক। ওহ ম্যান, লেটস নট স্টার্ট। ওইটাতে না যাই, বাট I was like, I was stunned to hear you sing Pantera, because মানে I never, মানে আমার ধরনের কান তখন যতটুকু ম্যাচিউর ছিল, ওইখানে আমার কাছে মনে হচ্ছে না জন ভাই এগুলি গান, না জন ভাই এগুলি গান হয়তো জন ভাইয়ের আপনার তখন যে অল্টারনেটিভ রক করতেন ওইরকম গানে, যখন রিফটা আপনাদের আমরা নো, এবং আমার এখনো মনে আছে আমার কাজিন আমার পাশে বসা ছিল, যে মানে আমার পার্টনার ইন ক্রাইম ছিল, যে পুরো প্ল্যানটা ইনস্টিগেট করছে। হ্যাঁ, ওকে আমি চিল্লা বলতেছি যে ব্ল্যাক প্যান্টেরা কভার করতেছে, তুমি কি বুঝতেছো, মানে দিস ইজ লাইক ইট জাস্ট চেঞ্জ এভরিথিং, অ্যান্ড টু হিম ইট ওয়াজ দেখতে আসো, শো দেখ। সো ইভেন তখন একটা ব্যান্ড ছিল, আই গেস দে ওয়্যার নেম হলোকাস্ট, অ্যান্ড দে ডিড পেইন কিলার, ওই যে তাইফ ভোকাল ছিল, অ্যান্ড অ্যানাদার থিং মাইন্ড ব্লোন, বিকজ তখনকার সময় একটা কেউ ড্রামসিটোটা একদম পারফেক্ট এভরিথিং, অ্যান্ড ছুট্টি ভাই, আই রিমেম্বার ছুট্টি ভাই তখন ওনাদের সাথে গিটার বাজাইতো, সোলোটা মানে নেইলড ইট, দেন দে ডিড সাম মেগাডেথ কাভার্স। পেইন কিলারটা যখন আমি শুনছিলাম, আমি মানে ওই রকম একটা ফিলিং যে বাংলাদেশে এইরকম করে একজন এমনি গান গাইতে পারে, আই নেভার হ্যাভ, মানে না, মানে ও মাই গড, দিস ইজ অ্যামেজিং। এখন আমারও যে তখন ধরুন ফিলিংটা এরকম হয়ে গেছে যে আই নিড টু টেল সামওয়ান, বাট আই ডোন্ট নো হুম টু টেল, বাট হুম টু শেয়ার ইট উইথ। দেন আই ওয়েন্ট ব্যাক হোম, আম্মা আব্বার কাছে ধরাও খাইলাম যে কনসার্টে, didn't work, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট,
because I had so many stories in my mind to share or go to my friends and talk about it. Like I went to a concert and I saw Black covering Pantera and they were like, what? I'm like, yes, exactly. So bhai মানে I had to say it on air to you. আমারও এক্স্যাক্টলি সেম, বিকজ আমি আমার ফার্স্ট শো যেটা দেখছি, আমার মানে ফার্স্ট আন্ডারগ্রাউন্ড শো মেটাল মানে রক মেটাল অর হোয়াট এভার ইউ সে, আর্সেল, ব্ল্যাক অ্যান্ড স্টেন্টোরিয়ান ছিল। সো ও যেটা বললো যে প্যান্টেরা এরকম গাইতে পারে, আমারও এরকম সেম হচ্ছে। জুদাস প্রিস্ট এভাবে গাইতে পারে স্টেন্টোরিয়ান, প্যান্টেরা এভাবে গাইতে পারে ব্ল্যাক, মেটালিকা এভাবে গাইতে পারে আর্সেল। মানে মানে সারপ্রাইজ আফটার সারপ্রাইজ, মানে বিশ্বাস। আর আমি হচ্ছে আগে মানে ইন মাই আর্লি ডেজ আমি অনেক ইন্ট্রোভার্ট শাই বয় টাইপ ছিলাম। আই ওয়াজ ভেরি নার্ড, স্টাডি করতাম আর খালি গান শুনতাম, বাসায় বসে গান শুনতাম, এটাই করতাম। সো এর আগে আমি কোনো কনসার্টে যাইনি। ফার্স্ট ক্লাস 10-এই আমি ওই কনসার্টে গিয়েছিলাম আর কি। ওটা প্রবাবলি ইন্ডিয়ান হাই কমিশন যে 12 ছিল স্টার ক্লাবের উপরে, হ্যাঁ ওইখানেই শো ছিল। আপনারা ছিলেন আর্সেল আর স্টেন্টোরিয়ান, আর মেবি 1-2টা ব্যান্ড ছিল, আই ডোন্ট রিমেম্বার। তো এনিওয়ে, তো একটার পর একটা সারপ্রাইজ, মনে হচ্ছে যে AK-47 এর গুলি খাচ্ছি, যে হোয়াট দ্য হেল আই এম সিইং। এগুলো বাংলাদেশে সম্ভব? আপনাকে আমি শোয়ের পরে পাই নাই, বাট ওই তোরসা ভাইকে পাইছি স্টেন্টোরিয়ান থেকে, যে বলতে যে হাউ কুড ইউ সিং দিস। লিঙ্কন ভাইকে গিয়ে চিনি না তখন ফার্স্টে, যে হাউ কুড ইউ সিং দিস। আপনাকে খুঁজতেছিলাম যে হাউ কুড ইউ সিং দিস, মানে বোঝাতে পারছি না। অ্যান্ড দেন ওই ব্যান্ডগুলো তো আমি আগেই শুনতাম, এরপরেও যদি ওদের 1-2টা অ্যালবাম আমার বাদ থেকে থাকে, ওই দিন বাসায় গিয়ে বাকি সব আরো শুনে মুখস্থ, যে ওয়াও, আমার দেশের মানুষ, দে আর অলসো প্লেয়িং দিস, ইটস আনরিয়েল ফর মি। সো আই অলসো ওয়েন্ট টু দ্য সেম থিং। সো স্যাড যে এখনকার জেনারেশনের মিউজিকরা ওরা এই ফেসটাই এটা পায় না যে ইয়াতে। A lot of এই ইসে আমাদের এপিসোডের নিচে অনেক কমেন্ট আসবে, bunch of boomers talking on the phone, grow up, you know. No, we ain't talking about it's not like that we haven't moved on. Obviously we have moved on, but there's a lot of things you need to get it off your chest. And আমার কাছে মনে হয় আমার মানে ওই যে কয়েকদিন আগে আমি লাইভে বলতেছিলাম যে আমরা when we মানে পাওয়ার সার্জ দেখতে দেখতে এত বছর হয়ে গেছে। NLA তে আমরা কয়েকদিন আগে একটা শো করলাম। NLA is a মানে to us it's a very legendary venue for us because we love playing in front of এই 200-300 মানুষ। মানে it's just something amazing. It just brings out metal always has been এইরকমই একটা মানে closed door small venue for us মানে as a band আমাদের কাছে মনে হয়েছে we can give that 100% when we are doing it in front of এরকম ক্রাঞ্চ ভেন্যু। সো NLA তে আমি উঠে আমি একটা কথা বলছি যে লাস্ট টাইম উই ডিড আ শো ইন NLA, তখন আমাদের সবার চুল কালো ছিল। That's a long time back. এতদিন ভেন্যুটা বন্ধ ছিল এবং এখন once we came back মানে সবার অনেকজনেরই চুল টুল সাজা হয়ে গেছে। উই হ্যাভ আ ফ্যামিলি অফ আওয়ার ওন অ্যান্ড আ লট হ্যাজ চেঞ্জড, বাট আমার কাছে মনে হয় উই হ্যাভেন্ট চেঞ্জড, দ্য ইনার আস ইজ স্টিল দ্য সেম। না ভাই, সিরিয়াসলি ইট ওয়াজ আ বিগ সারপ্রাইজ আপনি অনি ভাইয়ের সাথে যেটা করছেন। মানে আমরা তো আগে দেখছি, লাইভে দেখে আসছি 20 বছর আগে, বাট ইট ওয়াজ সো গুড, ইউ স্যাং সো ওয়েল। মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আর কি। এন্ড সবচেয়ে যেটা ভালো লাগছে, নিউ জেনারেশনরা তো জানে না যে ইউ ইউজ টু সিং দিস সং অর ইউ ক্যান সিং দিস স্টাফ। ওটা জানে যে আই ক্যান। হ্যাঁ, আপনি যে রাফ ভয়েস, ক্র্যাক ভয়েস অর গ্রাউলিং ভয়েস যেটাই বলেন, ওরা জানতো না। ইট ওয়াজ নিডেড ফর দেম টু সি এন্ড লিসেন টু ইট। Thanks. মানে the darker side of Jon, right? এটা আমরা আবার ক্যামেরায় বলবো। আর আপনি এত ভালো গাইছেন, মানে এটা হ্যাঁ, জন ভাই একদম অ্যাকসেন্টিং গুলো কিন্তু মানে সো ফিল এনসেলমো এটা দেখলেও বলবো যে অনি আমাকে বলতেছিল এর আমি এনসেলমোকে ভিডিওটা পাঠাই, ইশার প্যান্ডার ম্যানেজমেন্টকে পাঠাবে। এনসেলমো তো এখন আর ভালো গাচ্ছে না যে লাইভ গুলো করতেছে, মেনি রিজনস অফ কোর্স সো he was one of my hero actually growing up. তোমরা যেরকম মেটালিকার সাথে অনেক কানেক্ট করছো, হ্যাঁ সুপার কানেক্ট করছো। আমি ওইভাবে কানেক্ট করছি মনে করো। আমার কাছে যেমন লিরিক্যালি আমার কাছে লিরিক্স খুব ইম্পর্টেন্ট ছিল। সো আমার যখনই দেখছি যে মেইডেন কেমন মানে এনশিয়েন্ট গড ওগুলো নিয়ে কথা বলতো, আই নেভার কানেক্ট করতে পারি নাই। তারপর মেগারেথ ওয়াজ মোর পলিটিক্যাল অ্যাবাউট এভরিথিং, দে হ্যাড আ পলিটিক্যাল অ্যাঙ্গেল টু এভরিথিং। ব্যান্ডটা শুনে আমার যেটা মনে হচ্ছে, তো আমার কথা বলতেছে, এই হালার কথা পছন্দ হয় না, মার। ইভেন আমি তো অনেক মানে মেটালই বেশি শুনতাম। আমি হচ্ছে ক্লাসিক রক অ্যান্ড মেটাল এগুলোই বেশি শুনতাম, অল্টারনেটিভ একটু কম শুনছি। বাট আপনারা ক্রিয়েট করার পর ওই যেটা বললাম, আমার অলওয়েজ কিউরিয়াসিটি জাগতো যে আই নিড টু এক্সপ্লোর মোর অফ দিস সং। সাথে সাথে ইস্টার্ন প্লাজা গেছি, গিয়ে 700 টাকা দিয়ে ক্রিডের সিডি কিনে আনছি। 700 টাকা দিয়ে? ইউ বট দি অরিজিনাল সিডি?
আই ডোন্ট প্রবাবলি না, ওই টাইমে এরকমই কিন্তু প্রাইস ছিল, 500-700 টাকায় প্রাইস ছিল। না তখন আই রিমেম্বার না আসলে একটা ছিল মানে যেটা ছিল যে সিঙ্গাপুর থেকে আসতো, হ্যাঁ সিঙ্গাপুর প্রিন্ট। ও আচ্ছা, হ্যাঁ বাংলা যেটা প্রিন্ট হয় না, না রাইট তো এখানেও আমরা তো জুয়েল রোলিং কেস ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ রোলিং জুয়েল কেস। এখানে আপনি চিন্তা করেন সেই 2000 এর কথা আর কি, ওই সময় 500-700 টাকা দিয়ে সিডি ছিল। আমরা কলেজ থেকে গিয়ে বা আমরা ইউনিভার্সিটি গিয়ে সিডি কিনতাম তখন, রাইট। এন্ড ওই সিডি দাম কমতে 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 একটা টাইমে অডিও সিডি 50 টাকায় কেনার ইয়ে আসতো। দ্য অনলি আইটেম ইন দ্য ওয়ার্ল্ড যেটার প্রবাবলি হবে গ্র্যাজুয়ালি দাম কমছে ইন বাংলাদেশ। এখন স্পটিফাই সাবস্ক্রিপশন কত? 150 টাকা মান্থলি, আনলিমিটেড গান। 260 টাকা না? ও দুইটা অ্যাকাউন্ট 260 টাকা, আমার দুইটা অ্যাকাউন্ট। সো তুমি যেটা বললা 700 টাকা দিয়ে একটা সিডি কিনছো যেখানে ছিল ম্যাক্সিমাম 10টা থেকে 12টা গান, রাইট। সেখান থেকে তুমি এখন 150 টাকায় আনলিমিটেড পুরো ওয়ার্ল্ডের ডিসকোগ্রাফি তোমার রাইট ফোনে, রাইট। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কোথায় আসছে দাম রাইট। কমতে? এবং ওই সময় যেমন সব সময় এত টাকা দিয়ে সিডি কিনতে পারতাম না, স্টুডেন্ট ছিলাম, এন্ড ওই সময় ওই 100-200 টাকা কিন্তু অনেক ভ্যালু ছিল। এখন তো এগুলোর কোনো ভ্যালু নাই, বিকজ এখন আপনার 1000 টাকার ভ্যালু 200 টাকার মতো, ইফ ইউ সিরিয়াসলি সে আর কি। কারণ আমার একটা এরকম এক্সপিরিয়েন্স ছিল যখন শ্রেষ্ঠ বের হলো ক্রিপ্টিক ফেটের। সো ক্রিপ্টিক ফেটও আমি জীবনে এরকম প্রথম দেখলাম আপনার ঢাকা ইউনিভার্সিটির ওখানে একটা ভেন্যুতে। ওই শোটাতেও আর্টসেল ছিল লাস্টে, ওইটাতে আর্টসেলের লিঙ্কন ভাই ওই যে পিঙ্ক গিটারটা দিয়ে বাজাইছিল। আই এম লাইক নো, পিঙ্ক গিটার, হোয়াই ইজ দ্য গিটার পিঙ্ক? আর্মি স্টেডিয়ামে বাজাইছিল ওই যে পিভি লিঙ্কন ভাই ছিল, পিঙ্ক না ওটা ছিল পার্পল। আচ্ছা হ্যাঁ পার্পল। তো ওই ওভার দ্য ইয়ার ধরেন আমার না, পার্পলটা ছিল স্কোয়ার 7 স্ট্রিং একটা। ও আরে পিঙ্ক ছিল পিভে, রাইট। পিঙ্কও ছিল যেটা দিয়ে রাহুল গ্রাসও বাজাইছে। সো আমার তা কি হইলো তখন, ইট ওয়াজ মাই ফার্স্ট ক্রিপ্টিক ফেট শো, বিকজ ক্রিপ্টিক ফেটের আমি এর আগে জাস্ট ওই ছাড়পত্রতে গান শুনছি, তারপরে তার আগে শ্রেষ্ঠ তো তার আগে বের হয়েছে মনে হয়। তো শ্রেষ্ঠতে আমি ইয়েতে গেলাম জি সিরিজে, তখন একটা দোকান ছিল আপনার কফি হাউসের নিচে, এখনও আছে ওই আউটলেটটা। সো যাচ্ছি, তা আমার কাছে কিন্তু রিলেশনটা ছিল, আই স দ্য পোস্টার, 8 নম্বর লেক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যে একটা পোস্টার সুন্দর করে ক্রিপ্টিক ফিট লেখা শ্রেষ্ঠ। আমি লাইক হোয়াট ইজ দিস? গ্রিন পোস্টার। অ্যান্ড আমি অনেকক্ষণ, এবং মানে আমি অনেকক্ষণ পোস্টারটা কেন জানি ধরুন আমি যে স্টাডি করতেছি দাঁড়াচ্ছি, তারপরে দেখলাম যে আচ্ছা বের হবে কবে। ওইখানে ওইটা কোনো মেনশন নেওয়া নাই, খালি শ্রেষ্ঠ ক্রিপ্টিক ফিট। আর তখন এত কিছু লেখা আসতো না, অ্যাভেলেবল সুন বা হ্যান ত্যান এত কিছু ছিল না। তা আমি তখন বুঝলাম যে ওই যে এলিফ্যান্টের ওই দোকানটা মনে হয় এইখানে তো পাওয়া যাবে। তা একদিন গেলাম, গিয়ে বললাম যে ভাই এরকম ক্রিপ্টিক ফেট শ্রেষ্ঠ এই সিডিটা কি আসছেন? না। আরেকদিন গেলাম, ক্রিপ্টিক ফেট শ্রেষ্ঠ এই সিডিটা কি আসছেন? না। এরপরে 3rd না 4th ডেতে যখন গেলাম, আমি বলার আগে দেখি দোকানদারই মানে খুব খুশি, সিডিটা আসছে, আমি যে আপনাকে স্যাটিসফাই করতে পারতেছি, খুব খুশি। তো তারপর আমি আবার তখন আমাদের একটা অভ্যাস ছিল যে ভাই সিডিটা একটু চালায় শোনান, কারণ হ্যাঁ আমি বাসায় নিয়ে গেলাম, হতে পারে আমার চিকি 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 নো 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 it ain't happening। হ্যাঁ, তো আমি বললাম যে একটু চালান। তো ওনারা চাল, তো প্রথমটা কিন্তু একটা ইন্ট্রো ছিল, ওই ইন্ট্রোটা যাওয়ার পর তারপর যখন ভবগুরু ছিল রিফটা যখন ঢুকলাম, আমি বুঝলাম যে দোকানদারটা একটু না চালাইলেই পারতাম। আমার ঠিক আছে, আপনি এখন একদম লাস্টের গানটায় যান। লাস্টের গানটা গেল, আমাদের লাস্টের গানটা সব ঠিক মতো চলতেছে। হ্যাঁ আচ্ছা তাহলে সিডি ঠিক আছে দেন। সিডি নিয়ে তারপর আমি বাসায় গেলাম, এবং ওই বাসায় যাওয়ার পর, এবং এই যে আমি যে এতক্ষণ যে জার্নিটার কথা বললাম, এই পুরোটা টাইম আমি কিন্তু জার্নি করতাম আপনার হেঁটে। আমি কলাবাগান থেকে এলিফ্যান্ট রোড হেঁটে যেতাম, বিকজ তখন আমরা স্টুডেন্ট। আমি যে বাসায় গিয়ে বলবো যে আমাকে একটু টাকা দাও, আমি একটা ক্রিপ্টিক ফিটের সিডি কিনতে যাবো এলিফ্যান্ট রোডে, এটা একটা হেভি মেটাল ব্যান্ড বাংলাদেশের, আমি সিডি কিনতে যাবো। এটা বললে মানে এই পুরা যাত্রাটা আমি কোনোভাবে আমার বাবা মার কাছে এটা বোঝানো সম্ভব ছিল না তখনকার সময়। তা আমি করতাম কি, এরকম একটা টাইম বের করে ফেলতাম, আমি হাঁটতে হাঁটতে যাইতাম, গিয়ে জিজ্ঞেস করে আবার হাঁটতে হাঁটতে ফেরত এসে করতাম। সো এরপরে যখন আমি সিডিটা পাইলাম, মানে ওই খুশিটা না আমি কাউকে বুঝাতে পারবো না। আই স্টিল রিমেম্বার, ধরেন ভবঘুরে আমি বোধহয় অন রিপিট টানা শুনছি, মানে প্রথম দিনই 10 থেকে 20 বার। তারপরে তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে ইয়েটা, তারপর শ্রেষ্ঠ গানটা,
ওই সময় আমি এটা চিন্তাই করতে পারি নাই যে বাংলাদেশে কোনো একটা ব্যান্ড এরকম, মানে এখন আমরা ওটাকে বলি থ্র্যাশ বিট, দিকতা 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 এমনি করে বাজাচ্ছে। হ্যাঁ, এবং আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে। এবং ওই যে আবার আমার ধরনের যে তখন এমন একটা অবস্থা যে এত কিছু জমে আছে কিন্তু কাউকে বলতে পারতেছি না যে হ্যাভ ইউ লিসেন টু দিস, দিস ইজ ফ্রম বাংলাদেশ, দিস ইজ ফ্রম বাংলাদেশ, তো সবাই একটু শুনো। সবাই হচ্ছে শাহরুখ খানের নতুন একটা মুভি বের হয়েছে, ওইটা গানটা খুব সুন্দর। আমি লাইক এই ক্রাউডটা এখন অনেক অ্যাম্পলিফাইড হয়ে গেছে। আমি আমার মানে ছোটকালে বা স্কুল লাইফে এই যে হিন্দি বা এই এটার থেকে কমপ্লিটলি ডিটাচ ছিলাম, থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, বিকজ তারা ভাবতো যে বাসায় ডিশের লাইন নিলে আমার পড়াশোনার ক্ষতি হবে, এই জন্য আমার বাসায় শুধু বিটিভি ছিল, কোনো ডিশের লাইন ছিল না ক্লাস 12 পর্যন্ত। সো আমি কখনো হিন্দি কালচারটার প্রতি ইন্ট্রোডিউসডই হইনি। ওই টাইমে আমি আমার মতো করে ইংলিশ সং এক্সপ্লোর করে গেছি। মানে একদম ছোটকালে আমি অ্যাকোয়া, মাইকেল জ্যাকসন এগুলো শুনতাম, যেগুলো হয়তো কে জানি আমাকে হয়তো শোনাইছিল। আমার হচ্ছে ওই যে এখন বলে না যে বিট পাইছে, বিলি জিন শুনছি বা অ্যাকোয়া বা ইয়ে শুনছি, এন্ড অলসো হ্যাঁ ব্যাকস্ট্রিট বয়েজও শুনছি আমি ক্লাস 5-6 থাকতে। হ্যাঁ অবভিয়াসলি অসাম। মানে ব্যাকস্ট্রিট ব্যাক ওই যে ওই পর্যন্ত মিলেনিয়াম অ্যালবাম বের করার আগ পর্যন্ত আমি ওদের হিউজ ফ্যান ছিলাম। বাট ওই টাইমে ধরেন ক্লাস 6-7 থেকে আমি একটু একটু করে মেটাল শোনা শুরু করছি আর কি। অ্যান্ড শুরু করার পরে তখন কমপ্লিটলি লস্ট যে এগুলো একজন আমাকে একটা সিডি দিছে, মেটালিকার একটা অ্যালবাম, আমার ক্লাস ফ্রেন্ড আর কি, তুর্জন। আই এম স্টিল থ্যাঙ্কফুল টু হিম, বিকজ আমার সব কিছু ওর কারণেই হয়েছে। ওই দিন যদি আমাকে ওই সিডি না দিতে হয়তো না। সো ওইটা শুনে আমি ওকে বলছি এরকম আর কোথায় পাবো, ও আমাকে বলছে রেইনবোতে যাইতে। হ্যাঁ, তো রেইনবোতে গেছি, তখন আমি অনেক রাইট, আমি অনেক ছোট তখন, অ্যান্ড মানে ভয়ই আমি খুব ভীতু ছিলাম আর কি। মানে দোকানে ঢোকার আগেই মনে হয় 15 মিনিট বাইরে দাঁড়াচ্ছিলাম, ঢুকবো কিনা, যে ভিতরে অনেকে এটিএ করতেছে, একটু ফাঁকা হইলে যাই, তাই যদি আমাকে। হ্যাঁ, আমি আসলে অনেক ইন্ট্রোভার্ট অ্যান্ড ফোবিয়া ছিল আর কি আমার ইয়ে করার আর কি। তো এনিওয়ে তো গেছি, ওখানে যাওয়ার পর দেখলাম যে উল্টা ওরা আমাকে আরো হেল্প করতেছে, যে তুমি শুনতে চাও, ওরা আরো বেশি আগ্রহ হয়েছে, দে আর কিড লেট মি হেল্প ইউ, এইসব টেসব করে আমাকে একটা সিডি রাইট করে দিছে মিক্স, বলছে এগুলো শুনো, দেন ভালো লাগলে পরে আমাকে জানাও। তো ওগুলো পরে নিয়ে গেছি, দেন বলছি আমার এগুলো ভালো লাগছে, তখন বলছে আপনাদের তো দেখতেছি ইউ হ্যাভ দিস অরিজিনাল সিডিজ, যে আমাকে কি এরকম একটা দেওয়া যায় না? তখন ওখান থেকে ওই সময় কবির ভাই ওই সময় ছিল না, অন্য একজন ছিলেন আর কি। তো হি সেড না, এগুলো থেকে তো আমরা রিপ করে দিই, এগুলো দিব, এগুলো যদি তোমার কিনতে হয় তুমি সাউন্ডস্কেপে যাও, গুলশানে তখন গ্রিনলেস ব্যাংকের পাশে সাউন্ডস্কেপ, রাইট, দে আর দ্য অনলি যারা হিউজ কালেকশন অফ অরিজিনাল সিডিজ, আর কোনো কিছু না থাকলে প্রি অর্ডার করলে ওরা এনে দিত। ওই ডসের একটা সিস্টেম ছিল, ওইখান থেকেই তারা লিস্ট দেখাইতো এভরিথিং দে হ্যাড। বাট ওই সময় সিডিজ, একটা সিডিজ 1500-2000 টাকায় দাম ছিল, যেটা এখনকার দিনে মেবি 10,000 টাকার সমান। উচিত রাইট। সো একটা সিডি কেনার জন্য যেই টাকা লাগবে, এই টাকা জমাইতেই 2-3 মাস লাগে যেত আমার। আব্বু আম্মুর থেকে হয়তো টিফিনের টাকা, এখানের টাকা একটু একটু বাঁচায় টাচায় ইয়ে করে আনতাম। তো পরে দেখলাম যে এভাবে হচ্ছে না, কয়টা অরিজিনাল সিডি কিনবো? তো এরপরে আমি তখন অনেক ছোট, সো জানতাম না অনেক কিছু। তারপর একজন বললো যে ইস্টার্ন প্লাজায় যাইতে, ইস্টার্ন প্লাজায় গেলে ইউ ক্যান গেট দিস, যে সেমি অরিজিনাল কিছু সিরিজ আছে। তো তখন ওরা ওগুলো প্রবাবলি 600-700 টাকা করে সেল করতো আর কি। ওই যেটা বললাম, ওই যে ফিল্ম সিডি কিনতে চলে গেছি। সো তখন আমার 3টা সোর্স হইলো। একটা হচ্ছে যখন আমি একটু মিক্স রাইট করাই সিডি নিব, রেইনবোতে যাই, বিকজ ওরা আমাদেরকে সবসময় রেকমেন্ড করতো। যেমন ডিওর একটা গান দিছে, কোন গান দিছে, ওয়ান নাইট ইন দ্য সিটি, এটা আমি আমার ডিওর শোনা ফার্স্ট সং, শুনে একদম মাথা খারাপ হয়ে গেছে, যে বলছে যে এটা কি। তখন বলছে আমার এরকম আরো লাগবে, ওর আরো গুলো দেন। বলছে ওর তো অনেক অ্যালবাম আছে, 15টা, কোনটা চাও? আমার তো এত, ডু ইউ ওয়ান্ট দ্য ব্ল্যাক সাবাথ? বলছে এই সবগুলো নিতে হলে কত টাকা লাগবে? বলছে শিট, এত টাকা দিতে আমার 1 বছর লাগে যাবে, এখন আমি করবোটা কি? তো বলছে ওকে, এই অ্যালবাম থেকে একটা দুইটা গান করে আমাকে একটা সিরিজে রাইট করে দেন, আপাতত এইগুলোই শুনে মাথা ঠান্ডা করি। দেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তখন ওই এক মিক্সড অ্যালবাম নিয়ে এভাবে রাইট করে নিয়ে বাসায় গিয়ে প্ল্যান আপ করতাম যে এই মাসে এই সিডিটা কিনবো, এই মাসে এটা কিনবো। এভাবে পুরো আমার 1-2 বছর এরকম প্ল্যানই করা থাকতো, বিকজ আই রিয়েলি ইউজ টু লাভ টু কালেক্ট সিডিজ। আর তখনও ওইভাবে MP3 ইয়েটা তখনও আসে নাই। আর তখন আমার বাসায় পিসি কিনছি ফার্স্ট 97-এ, ক্লাস 7-এ থাকতে। তখন একটা সিডি রমের দাম ছিল প্রবাবলি 40,000 টাকা বা 50,000 টাকা, সাউন্ড ব্লাস্টার ইয়ে সহ আর কি। তো আব্বুকে বলছি, আব্বু সেড নো নেভার, বলছে তুমি ক্লাস 8-এ উঠো, তারপর যদি এক্সামে খুব ভালো করো তাহলে। এই কন্ডিশনস তো তখন দাঁতে দাঁত কামড়ায় যে ভালো করতেই হবে, বিকজ এটা মিস করতে পারবো না। তো ভালো করছি, আব্বু সাউন্ড ব্লাস্টার ইয়ে সহ সিডি রম কিনে দিছে, আর আমাকে পাইকে
তখন হচ্ছে ওই যে এর আগে কিন্তু যেটা বলছি ওটা কিন্তু ক্যাসেটে রাইড করে আনতাম, সো আমি ভুল বলছি, ফার্স্ট আমি সিডির কথা বলছি, ক্যাসেটে রাইড করে আনতাম। তো এরপরে যখন সিডি ড্রাইভ পাইলাম ক্লাস 8-এ থাকতে, দ্যাট ইজ 1998, তখন হচ্ছে আমার ওয়ার্ল্ড শুরু, যে এইবার আসো ওকে। তখন থেকেই আমার সব এই কালেকশন শুরু অ্যান্ড জাস্ট নেভার এন্ডিং, অলওয়েজ এক্সপ্লোর করে গেছি। যে একটা অ্যালবাম শুনছি, এরপর আরেক ওই অ্যালবামই 5-6 মাস ধরে হয়তো শুনছি, বিকজ আরেকটা অ্যালবাম কেনার টাকা হয় নাই তখনও। সো অ্যান্ড দেন যখন MP3 আসলো, এটা হয়তো এভাবে বলতে খারাপ বিকজ ইটস পাইরেসি, বাট স্টিল দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে আমাদের ইয়ে করার আর কি। অ্যান্ড দেন তারপর ক্লাস 9-এ উঠলাম, ডায়াল আপ ইন্টারনেট নিলাম, তারপর শুনলাম P2P আর সোলসিকের কথা, যে ভান্ডার। তখন সোলসিকে 1 কিলোবাইট ডাউনলোড স্পিড, একটা গান হয়তো কত আবার তো আমাদের ইউজারও তো অনলাইন থাকতে হতো অনেক, ওইগুলো দিয়ে নো সিডিং নাথিং। দেন একটা টাইমে মোটামুটি যখন গান এখন তখন ইচ্ছা হয়েছে এদেরকে এখন দেখবো কিভাবে, যে হাউ ডু দে প্লে। তারপরে শুনলাম যে রেইনবোর অপোজিটে একটা দোকান আছে যারা এগুলোর VHS সেল করে আর কি, বা সিডিতে রাইড করে সেল করে। এরপরে ওইখানে গেলাম, ওইখানে গিয়ে দেখলাম যে মেটালিকার লাইভ আছে, এটিয়া আছে। তো তখন মনে করেন যে ঈদ, যে শিট এটা লাইভ সামনাসামনি এখন দেখবো। কানিংস্টান্স নিয়ে আসছি, এন্ড কানিংস্টান্স একটা মুভির মতো একটা পারফরম্যান্স আর কি। চুল কাটছে মাত্র, হ্যান্ডসাম, মানে ওদেরকে আমার চুল কাটার পর মনে হয়েছে যে দে লুক রিয়েলি গুড। ওই কানিস্টেন্স কিনে নিয়ে আসছি, পরের দিন স্কুলে সায়েন্স ফেয়ার, পুরা সায়েন্স ফেয়ারে মনে হয় সবাই মিলে ওইটা দেখছি, সায়েন্স ফেয়ারের ইয়ে পাশাপাশি সবাই মিলে, বিকজ তখন আমরা সায়েন্স পুরা ক্লাসমেট সবাই হচ্ছে তখন একই সাথে, যে একজন একটা কিনতেছি আরেকজন একটা কিনতেছি, দেন এটা শেয়ার করে এক্সচেঞ্জ করতেছি, এন্ড সবাই তখন আইদার মেটালিকা শুনে অথবা গানস এন্ড রোজেস শুনে, দুইটা গ্রুপে ভাগ। অ্যান্ড থ্যাঙ্কফুলি যে ওই টাইমে আমার ক্লাসমেটরাও দে আর অল রিয়েলি গুড লিসেনার্স, মানে ফালতু লিসেনার্স তেমন কেউ ছিল না আর কি। সো উই আর রিয়েলি ফান। এভাবে আমরা এক্সচেঞ্জ হইতে, এভাবে আমরা আগায় গেছি অ্যান্ড ইটিয়ে গেছি, অ্যান্ড এভাবেই মিউজিক এক্সচেঞ্জের মধ্যেই আমাদের লিসেনিং বিল্ড আপ হয়েছে, এনরিচড হয়েছে, নিউ ইয়ার শুনছি, আস্তে আস্তে ব্ল্যাক সাবাথ শুনলাম, জুদাস প্রিস্ট শুনলাম, প্যান্টেরা শুনলাম, অ্যান্ড দেন তারপরে রেইনবোতে গিয়ে জিজ্ঞেস করছি আরেকটু ভারী কিছু কি আছে, এর থেকেও ভারী। তারপরে সেপালচোরা শোনাইছে, রুটস শুনেই প্রথম বলছি এটা কি রোবট গাইলো, হাউ ইজ ইট পসিবল, মানুষের পক্ষে কিভাবে গাইলো, বিকজ জুদাস প্রিস্ট বা মেটালিকা, আয়রন মেইডেন যেগুলো শুনতেছি, দোজ আর স্টিল ক্লিন ভয়েসের সিঙ্গিং আর কি, ক্লিন ভয়েস এন্ড শুট রাইট আর কি ছিল আর কি। তারপরে রেইনবোর যিনি আমাকে বলছে তুমি যদি এটাকে রোবট বলো তাহলে এখন একটা শুনে এটাকে কি বলবো, এরপর ওটা ছিল ক্যানিবাল কর্পস। আমি বলছি যে এটা তো মানে হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে গাচ্ছে। তো এনিওয়ে ওভাবে স্টার্ট হলো, অ্যান্ড দেন আস্তে আস্তে মিউজিকের আরও জনরা এক্সপ্লোর করা শুরু করলাম, যে হেভি মেটাল থেকে থ্র্যাশ অর ডেথ, অ্যান্ড দেন এইভাবে আমার এক্সপ্লোরেশন শুরু হলো। অ্যান্ড দোজ ডেজ ওয়ার দ্য বেস্ট ডেজ অফ মাই লাইফ, মানে আসলেই বলে। অ্যান্ড এইভাবে ভুলে গেছে, রাইট। অ্যান্ড আমি আসলে আই ফিল পিটি ফর কারেন্ট লিসেনার, যে তারা কোনোদিনও আর এই ফেজটার ভিতর দিয়ে যেতে পারবে না, বিকজ নাও মিউজিক ইজ সো ইজি টু গেট। অ্যান্ড স্বাভাবিক, আমি একসাথে যদি আনলিমিটেড গান হাতে পাই, আমি কোনটা বাদ দিয়ে কোনটা শুনবো আমি নিজেই জানি না। ধরো টাইম নাহিয়ান, তুমি যেটা বললা, তুমি ওই টাইমে 1500 টাকা দিয়ে অরিজিনাল সিডি তোমার একটা হয়তো বা বছরে 3টা কি 4টা কিনতে পারো এভাবেই, রাইট। সো ওই টাইমে জাস্ট ফর অ্যান এক্সাম্পল, ধরো ওই টাইমে তোমাকে এরকম অপশন দিয়ে দেওয়া হলো যে তুমি 1500 টাকায় আনলিমিটেড গান শুনতে পারবা, তাহলে কিন্তু তোমার লিসেনিং হ্যাবিটটা আজকে এরকম হতো না। হয়তোই না, আমি কনফিউজড হয়ে যাইতাম যে কোনটা বাদ দিয়ে কোনটা শুনবো, কি শুনবো, কোনটায় মন দিয়ে শুনবো, কোনটা কি করবো, which is the main problem এখন। মনে করো যে listeners, they're listening, they're humming, they're attending shows, they're vibing, they're everything, but I feel like there's something crucial missing, which is what Nahian talked about, that getting into that zone with a band or with an artist, getting into that zone and vibing with the same intensity. এখন এই জিনিসটাই ধরো, when it comes to music like metal, hardcore metal, it is even more important to get into the lifestyle of the band, to get into what they're saying. এবং এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা লিসেনার যে কথা বলতেছিলাম, যে লিসেনারদের যে একটা রেসপন্সিবিলিটি টুয়ার্ডস মেটাল অর হার্ডকোর মিউজিক, রক মিউজিক, হ্যাঁ, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর অফ, যেটা তোমরা বললা যে স্পন্সর এবং প্রমোটার্সদের ল্যাকিং, দিস ইজ দ্য মেইন রিজন। দ্যাটস হোয়াট আই ফিল আর কি। হ্যাঁ, বিকজ
মানে আমাদের দেশে মানে ক্রাউড যে হয় না তা না, মানে we have seen some very recent concerts যেখানে মানে abnormal level of number of crowds were present and মানে here's my point of view. I would like to say it like this, that then why not, you know, expose the type of genre of music that we already have in Bangladesh to this huge number of people who's coming into live events. That's the best way you can basically push all the genre of music forward to all of the listeners. Obviously ওখানে তো কিছু ব্যান্ড থাকবে যারা মানে has been there, done it all, they're in the legendary status quo এবং তারা they've been doing it for like 10 to 30 years or more. ওনাদের সাথে যখন আমরা এরকম ব্যান্ডগুলোকে ধরেন দ্য ডেথ মেটাল ব্যান্ডস অফ বাংলাদেশ অর লাইক আমাদের থেকেও কিছু হেভিয়ার ব্যান্ডস আছে, কিছু যারা মানে আরও হেভি জনরা করতেছে, এদেরকে তখনই কিন্তু পুশ করার টাইমটা ইন দিস কনসার্টস, সো দ্যাট পিপল গেট আ ম্যাস এক্সপোজার যে ও ওয়াও, দ্যাটস হাউ, মানে টু বি ভেরি অনেস্ট, আল বি ফেয়ার, মানে দ্যার ইজ নো শেম সেইং ইট, যে আমাদেরকেও যখন প্রথম ধরেন আমাদেরকে যখন প্রথম বললো যে ইউ গাইজ হ্যাভ বিন সিলেক্টেড ফর আ বাম্বা শো অ্যাট আর্মি স্টেডিয়াম, বুম, যে ধরুন আর্মি স্টেডিয়াম, বিকজ আমাদের কাছে তখন গ্রোয়িং আপ আর্মি স্টেডিয়াম ওয়াজ লাইক দি প্লেস, ইফ ইউ হ্যাভেন্ট পারফর্মড ইন আর্মি স্টেডিয়াম অ্যান্ড আরসিসি you've never made it. হয় নাই। আরসিসিতে যেরকম এখনকার আই ক্যান আন্ডারস্ট্যান্ড আ লট অফ ক্রাউড যারা হয়তো আমাদের এই শোটা দেখবে, they don't even know about RCC, which is Russian Cultural Center. And you don't have to. হ্যাঁ, এখন ব্যাক ইন দ্য ডে ইট প্লেড এ হিউজ পার্ট, বাট পার্টটার তখনও কিন্তু যে এরকম যে মিক্স লাইন আপ শো যে হইতো না তা কিন্তু না, হইতো অনেক হইতো, কিন্তু 8টা ব্যান্ডের লাইন আপ থাকলে 4টা থাকতো মেটাল ব্যান্ড, 4টা থাকতো রক ব্যান্ড, এবং সুন্দর মিক্স অ্যান্ড ম্যাচ করে, হ্যাঁ, অল্টারনেটিভ ম্যান করে পুরো শোটা হইতো। ফুয়াং ক্লাব, হ্যাঁ, সবাই ইউজ টু হ্যাভ আ গুড টাইম। মেটাল যারা শুনতেছে তারা মেটাল মিউজিক শুনতেছে, যারা রক, এবং আই স্টিল রিমেম্বার যে আরসিসিতে অতটুক জায়গার মধ্যে ক্রাউড আবার একটু শিফট হইতো, মানে যে ব্যান্ডটা হয়তো বা রক, আবার ওদের ফ্যানরা তখন পিছে বসেছিল, তখন ওরা আবার সবাইকে একটু ধাক্কা দে, ভাই একটু সরেন, একটু চিপা চিপা। তখন কিন্তু আইসিসিবি হলের মতো এত বড় ব্যান্স জায়গা ছিল না, ওই চিপার মধ্যে মানুষ ঠিকই গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়, টিয়ে কইরে মানে লেট দের এনার্জি আউট, আবার ক্রাউড শিফট হইতো, ওরা পিছে চলে যেত, তখন আবার মেটাল ফ্যানগুলো সামনে আসতো। আই ক্লিয়ারলি রিমেম্বার আর্টসেলের একটা শোতে মানে আমি চিন্তা করতেছি যে কীভাবে সামনে যাব, পরে একটু পর দেখলাম কি খালি হয়ে গেল জায়গাটা, যে দ্যাট মিনস যে ওকে, ইউ নো, দিস পিপল হু জাস্ট ওয়েন্ট অ্যাওয়ে, দে আর নট দ্যাট বিগ ফ্যান অফ আর্টসেল। তখন উই ওয়ার লাইক হ্যাঁ এখন আসেন, এখন দেখবেন মশপিট কারে বলে, ধাক্কাধাক্কি কাকে বলে, এই সেই। সো মানে আমার কাছে মানে এইটাই কিন্তু বেস্ট অপরচুনিটি এই জনরাগুলোকে সামনে আনার, ডিউরিং অল দিস বিগ ইভেন্টস অ্যান্ড অল দিস লাইভস দ্যাট আর হ্যাপনিং। না হলে তো সবসময় চাদরের নিচে পড়ে থাকবে আর কি জিনিসটা, আর সবাই বলবে যে না নাই, কিন্তু আসলে আছে। এখানে আরেকটা জিনিস আমার কাছে খুব সারপ্রাইজিং লাগে, যেটা হচ্ছে আমি বাইরের বেশ কয়েকটা দেশে গেছি, কিছু শো দেখছি, আর আমার ব্যান্ড নিয়েও, পাওয়ারসার্জ না, সিভিয়ার ডিমেনশিয়া নিয়েও আমি বাইরের কিছু শো করছি, যেটা নেপালে করছি, ইন্ডিয়াতে করছি, যেগুলো কোনো বাংলা কমিউনিটির শো ছিল না, যেগুলো ছিল প্রপার মানে রাইট, যে নো ওয়ান নোজ বাংলা ওইখানে আর কি। এই করতে গিয়ে সবাই আমাকে একটা জিনিস জিজ্ঞেস করে যে ইনিয়র, মানে আমার দেশের শোয়ের ভিডিও তারা দেখছে, যে তোমার আন্ডারগ্রাউন্ড শোয়ের ভেন্যুতে অডিটোরিয়ামে সিট থাকে, হাউ ডু ইউ ফিল যে একটা ফ্ল্যাট গ্রাউন্ডে শো হচ্ছে না, সিটের মধ্যে মানুষ বসে কেউ দেখতেছে, কেউ দাঁড়া দেখতেছে, হাউ ডু ইউ ফিল, তোমার এভাবে বাজাতে কেমন লাগে? বিকজ ওরা বলতেছে আমি তো এটা কোনোদিন চিন্তাও করতে পারি না যে একটা সিটওয়ালা অডিটোরিয়াম একটা মেটাল শো হচ্ছে আর কি, বিকজ দে আর ইউজ টু যে বারে শো হচ্ছে, ক্লাবে শো হচ্ছে, অথবা ফ্ল্যাট গ্রাউন্ড, যেমন ফুয়াং এদিক থেকে খুব ভালো একটা ভেন্যু, অল কমিউনিটিও ছিল, বাট অল কমিউনিটি অ্যাজ আ ভেন্যু ইট ওয়াজ নট আ বিকজ এটা তো সাউন্ড রিফ্লেক্ট করতো অনেক, বাট স্টিল যেহেতু আর কিছু ছিল না, ওইটাই ছিল আমাদের হোলি গ্রাউন্ডের মতো, যে ফুয়াং গুলশান এরিয়া ছিল ওইটা, আর ধানমন্ডি এরিয়াতে ছিল অল কমিউনিটি ক্লাব আর কি। তো ফুয়াংটা ছিল একটা প্রপার ভেন্যুর মতো, আর আরসিসি তো সিটওয়ালা একটা ভেন্যু, সামনে একটু জায়গা অতটুকু।
সো আমি যখন আমার বাইরের একটা মেটাল হেডের সাথে এগুলো নিয়ে কথা হতো, আমার অনেক কথা হতো এগুলো, এখনও হয় বাট হয়তো কম হয়। তারা প্রথমে কয়েকটা জিনিসের সারপ্রাইজ হতো। একটা হচ্ছে যে বিয়ার ছাড়া মানুষ শো এনজয় করতেছে কিভাবে, তারা এই ক্রেজিনেসটা পাচ্ছে কিভাবে, বলছে তোমরা এই জিনিসটা চিন্তাই করতে পারে না, Right. হাউ ইজ দ্যাট পসিবল, যে সোবার হয়ে কিভাবে এত হেডব্যাং করতেছে। But এটা এখন আমি পার্সোনালি অনেক রিলিজিয়াস কনজারভেটিভ মানে এটা আছে, কিন্তু ইটস ট্রু যে একমাত্র প্রবাবলি বিকজ অন্যান্য মুসলিম কান্ট্রিজ যেসব আছে, যেমন ফর এক্সাম্পল মালয়েশিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, ইন্দোনেশিয়ার মেটাল সিন কিন্তু এক্সট্রিমলি স্ট্রং, অ্যান্ড ওদের এইগুলো বার কালচার, ক্লাব কালচার এগুলো আছে রেগুলেশন দিয়ে আর কি। বাংলাদেশের বার ক্লাবেও কিন্তু ডিসকো শোজ এগুলো হচ্ছে, বাট তারা কোনো রক মিউজিক বা এইভাবে অ্যালাউ করে না আর কি। এই যে স্পন্সরের ল্যাকিংসের কথা বললো বা প্রমোটারের ল্যাকিংসের কথা বললো, নেপাল ইন্ডিয়াতে যেটা হয়, ওদের কিন্তু অনেক ভেন্যুজ আছে, কিন্তু যেটা সবচেয়ে সুবিধা ওদের বার অ্যান্ড ক্লাবসগুলোতে যে শো হয় ওখানে বেসিক্যালি স্পন্সর লাগে না, কারণ বিয়ারই স্পন্সর করে। এবং আরেকটা সুবিধা হচ্ছে বারের সাথে প্রমোটারের যে ডিলটা থাকে, কোনো বারের জন্য কোনো পেমেন্ট নাই, ইটস 50-50 গেট মানি ডিল। টিকিট যদি দুইটাও সেল হয়, একটা টিকিটের টাকা অর্গানাইজার পাবে আর একটা বার পাবে, 100টা সেল হলে হাফ। সো ইটস ভেরি ইজি টু ডিল উইথ দিস থিংস। এখানে যেরকম মনে করেন আমাদের এখানে আগারগাঁওতে একটা নতুন ভেন্যু হয়েছে, খুব জোস ভেন্যু, ওই যে মুক্তিযুদ্ধ জাদুঘর, বাট ভেন্যুটার প্রাইস একটু বেশি, একটা আন্ডারগ্রাউন্ড শোর জন্য এফোর্ড করা হার্ড স্পন্সর না থাকলে। কিন্তু এই ভেন্যুটা যদি এরকম হয়তো যে গেট মানি 50-50, যেমন যমুনা ফিউচার পার্কে যে শোগুলো হয় গেট মানি 50-50 হয়, বাট অন দ্য আদার হ্যান্ড ওটা কোনো ভেন্যু না কনসার্টের জন্য, ইটস জাস্ট মানে একটা উপায় না পেয়ে ওখানে শো করতে হচ্ছে। সো সব দিক থেকে ঢাকার বা বাংলাদেশের যে সিনগুলো, বাইরের মেটাল হেডরা অবাক হয় যে এইরকম অবস্থাতেও এরকম ব্যান্ড কিভাবে আসতেছে, উঠে আসতেছে, রাইট? যে তোমার এখানে কোনো বিয়ার স্পন্সর নাই, বার ক্লাবের ভেন্যু নাই, তারপরে কোনো ওই রকম ইনফ্রাস্ট্রাকচার কালচার নাই, কোনো সাপোর্ট নাই, তোমার কোনো ম্যাগাজিন নাই, কোনো সিডি নাই, এলপি নাই, কিছুই নাই, তারপরেও এভাবে করছে। সো এটা আসলেই সারপ্রাইজিং যে আমাদেরকে একটু যদি অপরচুনিটি দেওয়া হয়তো বা অন্যান্য ব্যান্ডদেরকে, যে বাইরের দেশগুলো যেরকম আরামে এই শোগুলো করতেছে বা অনেক ফেসিলিটিস আছে, স্পেশালি ভেন্যু ওয়াইজ ফেসিলিটি। আর বারের ব্যাপারটা কি, ওইখানে ক্রাউড থাকুক আর না থাকুক, একটা কেউ বাজাইলে ক্রাউড এমনি এসে পড়ে, আওয়াজ শুনতেছে ঢুকে যাই। আমি 1-2 মাস আগে থাইল্যান্ড গেছিলাম, মালয়েশিয়াতেও গেছিলাম, যেসব জায়গাতে লাইভ মিউজিক হচ্ছে আমি অটোমেটিক ঢুকে যাচ্ছি, মিউজিক ইটসেলফ ইজ অ্যাট্রাক্টিং মি আর কি। সো এইগুলো কোনোটাই আমাদের দেশে নাই, তারপরেও কিন্তু হয়ে যাচ্ছে। অ্যান্ড যখন আমার কমিউনিকেশন হয়, সাপোজ আমি আমার ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ওই যে ব্যাঙ্গালোর ওপেন এয়ারের সাপোর্টে ওয়াক অ্যান্ড মেটাল ব্যাটল আমি এখানে অর্গানাইজ করছি, কয়েকবার করছি, সামনে আরও করবো, মাঝখানে একটু ব্রেক পড়ছিল কোভিডের জন্য বা আদার্স ভিসা রেস্ট্রিকশনসের জন্য ইন্ডিয়ার। তো ওইখানের অর্গানাইজার, ইন্ডিয়ান অর্গানাইজাররা আমাকে বলতেছে যে তোমার শোতে বিয়ার অ্যালাউ হবে না, এটা কিভাবে মানুষরা শো দেখবে, ওই অবাক যে মানে ওইটাই তো, মানে আসলে তুমি এভাবে চিন্তা করো, এক্সট্রিম সাউন্ড, এক্সট্রিম মেটাল মিউজিক, হার্ড কোর মেটাল মিউজিক, বাইরের মানুষটা চিন্তা করতে পারে যে হাউ ক্যান bunch of audience সোবার হয়ে এই জিনিসটা কতক্ষণ নিতে পারবে। একটা টাইমে ইট বিকামস লাইক, ধরো ওরা কিন্তু বাইরে যে তুমি যেটা বললে নাহিয়ান, যে দিস lifestyle, এই যে alcohol and everything, it drives the whole show. And when it comes to metal, obviously drive করে। সো ওরা অবাক হবেই যে আমরা কিভাবে সোবার হয়ে এতগুলা মানুষ এতক্ষণ দাঁড়ায় মেটাল দেখতেছি, ওটা ওরা চিন্তাই করতে পারবে না। আবার এইটাই আবার জন ভাইয়ের স্টেটমেন্টটা আবার আপনারা অনেকজন যারা হয়তো দেখতেছেন মনে করেন না দ্যাট উই আর অলওয়েজ ইনটক্সিকেটেড, উই আর নট, উই আর জাস্ট হাই অন মেটাল অল দ্য টাইম, and we are not promoting any lifestyle, we're just discussing, right? আর এটা বলার মেইন রিজন হচ্ছে যে এগুলো কোনো কিছু না থাকার পরেও এত ভালো মেটাল ব্যান্ড বাংলাদেশ থেকে আসছে। That is the point, that's why I'm talking now about. coming back to আপনার ওই যেটা আপনি বলতেছিলেন যে a lot of comments will come down, যে হ্যাঁ আপনারা এখন, that is what we are trying to explain, that যে এত কিছুর পরও there is a lot of talent coming out, a lot of bands coming out, মানে that's just amazing. এখানে একটা জিনিস অ্যাড করব, আমি ফার্স্ট বাইরে শো করি 2007-এ ইন্ডিয়া থেকে, একটা মুম্বাইয়ের একটা মিউজিশিয়ান প্লাস মেটাল প্রমোটার সাহিল মাকিজা, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মেটাল ব্যান্ড ডেমন স্টিলার ওর আর কি। তো ওই আমাকে রেকর্ড লেভেল হচ্ছে ডেমন স্টিলার। 2007-এ আমাকে সে একটা ইমেল পাঠায় আমার ব্যান্ডের ইমেল অ্যাড্রেসে, যে আই লাইক ইউর মিউজিক and I want your band to perform in my show in Mumbai, and I also want to release your EP from my record label. Then the next reply আমি ওকে বলছি, how did you find me? I was surprised. How did you find me?
দেন বলছে আই ওয়াজ সার্চিং যে বাংলাদেশে মেটাল ব্যান্ড কি আছে, গুগলে সার্চ করতেছিলাম, ইট ওয়েন্ট থ্রু আ ফোরাম। সো ফোরামে ওটা চলে গেছে, দেন ফোরাম থেকে সে কন্ট্যাক্ট পাইছে, কয়েকজনের গান শুনছে, গান শুনে আমার ব্যান্ডের গান তার ভালো লাগছে, তখন আমার একটাই রিলিজ, অনলি ওয়ান সং, ওই একটাই সে শুনছে, শুনে বলছে, দেন আমাকে সে বলছে তোমার তো শো করতে হলে একটা গান দেওয়া হবে না, আর তুমি এখানে কাভার গানও করতে পারবা না, নিজের গান থাকতে হবে। তখন আমার ব্যান্ডের এইজও মাত্র মানে 1-1.5 বছর আর কি। তাই আমি বলছি ওকে আইল মেক সংস। দেন আমি জাস্ট অল্প কয়েকদিনের মধ্যে আমি রাফা তখন মানে আমি আর তখন একটু শিফট হয়েছে, আমি ব্যান্ড শুরু করছি 66 নামে, তখন পাওয়ারসার্জ ছিল না। দেন রাফাকে ড্রামার নেওয়ার পর সিভিয়ার ডিমেনশিয়া নেম সুইচ করছি, তখন জাস্ট কয়েকদিনের মধ্যে আমি ইমেলটা পাইছি। দেন রাফাকে বলছি দোস্ত ইন্ডিয়া থেকে একটা শো অফার আসছে, ও বলছে বলে কি, আই ক্যান হিয়ার ইট, রাইট, হ্যাঁ। সো ইয়ার পর দেন আমরা এক সপ্তাহের মধ্যে একটা ইপি বানাইছি, এন্ড দেন বলছি আওয়ার সং ইজ রেডি। Then that guy was like, "You are done?" I was yes, we are done. So I said, okay, now let's go through everything. তো সব ইয়ে করলাম। তারপর আমরা যখন গেলাম ওইখানে, তো তখন যেটা হয়েছে, ওরা বলতেছে অ্যাটলিস্ট 8-10টা গান করো। আমরা বলছি আমরা এক সপ্তাহে আসলে 5-6টা গানের বেশি আর বানাইতে পারি নাই, সো আমাদেরকে একটা কভার করতে হবে। তখন এখানে বলছি এখানে আসলে আমরা কভার শুনে অত ইউজ টু না, এভরিওয়ান প্রিফার্স অরিজিনালস। তখন আমি বলছি আমার কাছে আমরা এমন কিছু কাভার্স আমরা প্লে এটা ইউর পিপল মাইট লাইক। তখন বলছি কি কাভার? তখন বলছে নাইলের গান কাভার আর হচ্ছে ডেথের গান কাভার। তখন বলছি তোমার ড্রামার এগুলো বাজাতে পারে? দে ওয়ার সারপ্রাইজ। রাফাকে তো দেখেন, হ্যাঁ দেখেন। দেন আমাদের সাউন্ড চেকের সময় তারা সবাই আসছে দেখতে, এবং দেখে তারা অবাক, দ্যাট তোমার ওখানে কোনো ফ্যাসিলিটিস নাই, কোনো অপরচুনিটিস নাই, ও 240-50 টেম্পোতে ডাবল বেস কীভাবে বাজাচ্ছে। প্লাস ওরা পারতো না তখন, আসলেই পারতো না, মানে ওরা, আমি দেখছি ও ড্রামার আমাকে নিজেই বলছে আমি 230-তে বাজাতে পারি, মানে রেকর্ডিং ক্যাপাবিলিটি আছে আমার। এমনি আবঝাব বাজানো কিন্তু অনেক কিছু বলবো, রেকর্ডিং টেম্পোর সাথে বিটের সাথে ইটস হার্ড, বলছে ইয়োর ড্রামার তো আমি জানি 250 কি 255-60 দিলেও প্রবাবলি পারবে, বিকজ যে করছে দে আর সারপ্রাইজ যে তোমার এখানে কোনো ফ্যাসিলিটিস নাই, কোনো অডিটোরিয়াম নাই, কোনো বিয়ের নাই, কোনো কিছু নাই, জাস্ট তুমি বাসায় পয়সা জ্যামের মধ্যে এটিয়ে করে, ইউ গাইজ আর সো গুড। আমরাই তখন সারপ্রাইজ হয়েছি যে আমরা আসলে আমরা যে কোথায় আছি, আমরা কোনো অপরচুনিটি কোনো সুবিধা ছাড়াই আমরা এভাবে করে শিখে যাচ্ছি। ডেফিনেটলি তোমাদের ছিল ওই প্রমোটারকে তুমি রাফার চলো আরেকবার লিংকটা পাঠিয়ে দিও, তারপর লেখো যে দিস ইজ আওয়ার ড্রামার নাও। না দেন ও পরে বলছে যে আই গেস তোমরা আমাদেরকে একটা মানে দিছো, রিয়েলিটি চেক দিছো, দ্যাট উই অলসো নিড টু স্টার্ট প্র্যাকটিস। দেন উই গিটারিস্ট সাহিল মাকিজা ও নিজেই ড্রামার হয়ে গেছে, এবং ও 250 টেম্পোতে 1-1.5 বছর পরই বাজায় রেকর্ডও করছে। এবং ইনফ্লুয়েন্স এন্ড সাহিলের ব্যান্ডের নাম ছিল ডেমনিক রেজারেকশন। এন্ড আমার মনে হচ্ছে ওই ট্যুরটা আবার আমাদের জন্য খুব মেমোরেবল, বিকজ আমি ওদের ম্যানেজার হিসেবে গেছিলাম তখন আবার ওই ট্যুরে। বাট আমার কিন্তু ইচ্ছাটা ছিল যে সেম অ্যাজ লাইক দিস, যে আই ওয়ান্টেড টু সি যে ইন্ডিয়ান মেটাল সিনটার কি অবস্থা। They were ways ahead ওই সময় 2006 ছিল, 7 early 2007। হ্যাঁ, আমার ধরুন আমি যখন বাসায় গিয়ে বললাম যে early 2006 বাসায় গিয়ে বললাম যে আমি এরকম একটা ডেথ মেটাল ব্যান্ড, নাহিয়ানের ব্যান্ড, ওইটার সাথে এরকম আমি যাচ্ছি, তুমি কি করতে চাচ্ছি, এমনি মানে দেখতে যাচ্ছি আর কি। মানে আই কুডেন্ট গেট ইট থ্রু। তা আমি বললাম উইল বি ভেরি ওকে, ওদের এরকম 3টা শহরে শো আছে, সব কিছু ডান। আর তখন তো বাবা মারা আসলে এটা চিন্তাও করতে পারে না যে আমরা এরকম একা একা ট্রাভেল করবো। অ্যান্ড উই হ্যাড আ ট্রেন ট্রাভেলিং ফর 38 hours ফ্রম কলকাতা টু মুম্বাই। এইটা মানে তখন টোটালি আউট অফ দ্য সিস্টেম, যে সম্ভবই না। আমি বললাম না, আমি যাবো। এবং আমার জন্য ধরেন আমি জীবনেও চিন্তা করি না যে বাইরে এত কিছু হচ্ছে, মানে থ্যাঙ্কস টু দেম। আমরা পুনেতে গিয়ে কি সারপ্রাইজ করেছিলাম। মুম্বাই তো পরের কথা, ওটা তো আরো ছিল। পুনেতে গিয়ে আমরা দেখি যে মনে হচ্ছে বিদেশেই আসলাম। এক একজন wearing leather jackets, তখন ক্রিপ্টস, মানে ওরাই আমাদেরকে দেখে অবাক যে ওরা পারফর্ম করবে। মানে আমি তখন আসলে টাইনি লিটল গাই, পুরো স্পাইডারম্যানের মিমটার মতো। রাইট ক্রিপ্টস, no one had long hair. ক্রিপ্টস is মানে now they're a very established band from India, biggest band. ক্রিপ্টস তখন they were just doing all these underground gigs, and ওরা তখন এক দুইটা ক্রিয়েটর কাভারও করতো। হ্যাঁ, এবং আমার মনে আছে ওরা ক্রিপ্টস went on stage, they just looked like a British band, all leather British band, leather jackets, tight jeans. হ্যাঁ, আমরা না পুরো উড়ে গেলাম। এবং আমি আশেপাশে আমাদের যারা মানে আমাদেরকে ফ্যাসিলিটেট করতেছিল ওদেরকে বারবার জিজ্ঞেস করতেছে, they're an Indian band,
yes, they're an Indian band. I'm like, no, what? তোমরা And দুদিনবার they চেক দিতেছো নিজেদেরকে যে they is it, are sound they? exactly like মানে ওদের গিটার টোন একদম জুডাস পিস্টের মতো এই সেই, মানে জাস্ট উড়ে গেলাম যে এটি কি হইলো। এবং ওরা যখন স্টেজে উঠলো দেখলাম ওদের পুরো একটা ফ্যান বেস ঢুকলো, ওরা সবাইকে সাভারাউন্ড করলো যে সরো, জায়গা নিয়ে নিছে ওরা। আমরা গিয়ে দাঁড়াইলাম, মশপিট শুরু হইলো। আর আমরা তখন ধরেন একটা কালচারাল একটা মানে চেক খাইলাম যে হোলি শিট, What's going on কি here? And সবচেয়ে এটা ওই সময় এই বুট কালচার এগুলো আমার মধ্যে অত ছিল না। আমি ওই পুনের শোটা কেটস পরে বাজাইছি, তারপর ওই যে অন্য ব্যান্ডের দেখে আমার জাস্ট লজ্জা লাগছে। এরপরে আমরা মুম্বাইতে শো ছিল, মুম্বাই থেকে বুট কিনছি, পরে ওই বুট কিনে নাহিয়ান, আমার মনে আছে তোমার বুটের কাহিনী। তোমার বুটের কাহিনী আমি বলি দা। সো DRockstar তোমরা যখন বাজেলা ফার্স্ট, তো ও হ্যাঁ, ওই বুট ওইখানে ছিল। I know, I remember that. So তোমরা বাজেলা, ওখানে আমি ছিলাম, পার্থদা ছিল, আরো অনেকেই ছিল তখন DRockstar। এটা কি অডিশনের সময়? হ্যাঁ অডিশনের সময়। হ্যাঁ। তো বাজেছো, নাহিয়ান উঠলো, এরকমই একটা লেদার জ্যাকেট বা সামথিং একটা পরা, অথবা হাতা কাটা কিছু পরা, ওর হাতে ব্রেসলেট, চুল তখন লম্বাই ছিল কিন্তু পুরাটা স্পাইক ছিল, মহাক। ওইটাতে আমি একটা ইনসাইট দিব, শেষ করে না আপনি শেষ করেন। তারপর বুট জুতা দেখি যে আমি তখন চিন্তা করতেছি যে ফার্স্ট অফ অল এইরকম অ্যাটায়ারে ও যেটা পরে উঠছে, দিস ইজ বাংলাদেশ। তুমি যেটা বললা না ইন্ডিয়ান ব্যান্ডটাকে নিয়ে, দিস ইজ বাংলাদেশ, অ্যান্ড হি ইজ আপ দেয়ার। ওইখানেই না আমি ইন্ট্রিগড যে ওকে কি বাজায় দেখবো। And when he started playing, when you guys started playing, and when he was banging his head away with every riff and everything, I was like, আমি তখনই ধরে রাখছি যে fuck other bands, this band is winning for sure. I'm just saying, flattered. This is it. এরাই জিতবে, আমি চাই এরাই জিতুক, আমি আর কোনো ব্যান্ড দেখতে চাই না। But obviously আমার অনেক অন্য ব্যান্ড দেখতে হয়েছে, and they were all very good, but you guys caught my eyes like anything. I remember আমি তোমাদের কি অনেকবার বলছি যে তখন আসলে মানে অনেকজন ধরেন জানে না, এটার জন্য আমি একটু রিক্যাপ দিই যে জন ভাই মানে আমাদের কাছে কিন্তু আবার ব্যাপারটা টোটালি অন্য অ্যাঙ্গেলে, যে আমরা হচ্ছে ধরেন আমরা তো উই আর আউট দেয়ার বিকজ we are not only fighting against other bands to be in the competition, but rather we are also fighting against the culture. A huge cultural একটা প্রবলেম ছিল তখন। দেন দ্য ওয়ে উই ইউজ টু ড্রেস আপ, এটা হয়তো বা এখনকার দিনে যে অনেকজন শুনলে বলবে ভাইয়া কি বলতেছে, অনেক চাপাবাজি করতেছে, বাট ব্যাক ইন দ্য ডে এটা আসলে একটা সত্যি কথা। আমার নিজেরই, আমি একদিন এরকম কালো জাস্ট একটা আয়রন মেডেন টি শার্ট আমি পরে বাসায় হাইটে যাচ্ছিলাম, আমাকে ধরেন লিটারেলি গ্যাং আপ কইরে যে আমি বলে শয়তানের পথে নেমে গেছি, আমি হ্যান ত্যান এই সেই, আমি খালি বলতেছি এইটা তো এডি, এইটা হচ্ছে আয়রন মেডেনের ম্যাসকট, ও জাস্ট একটা স্কেলিটন। মানে যা তা আমাকে একটা রিয়ালিটি চেক দিল, খুব অনেক কিছু বুঝাইলো যে তোমরা আমরা যখন DRockstar-এর তো এগুলি যখন হচ্ছে, তখন যখন আমরা আবার আপনাদেরকে দেখতেছি, তখন আমাদের ভিতরেও কিন্তু কিছু ইনডিসিশনস হইতো। কারণ কি ইনডিসিশন হইতো, ধরেন আমরা একটা কম্পোজিশন করে নিয়ে আসছি, আজকে বাজাবো যে এইটাই আমরা এই রাউন্ডে বাজাবো। দেখা গেল কোনো একজন সিনিয়র মিউজিশিয়ান এসে বললো যে তোমাদেরকে দেখছি, তোমরা ইউ গাইজ আর গুড, বাট ইউ নো ট্রাই টু ডু সামথিং ভেরি ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, আমরা তখন এত কিছু ইউজার ফ্রেন্ডলি, আমরা এটা সবচেয়ে এগেইনস্টে ছিলাম, যে ইউজার ক্রাউড যেটা চাচ্ছে বা এক্সপেক্ট করছে এইটা না, আমি যেটা চাচ্ছি এইটাই this is who I am, this is you're gonna deal with, মানে এটা হইতে পারে না, ইউ নো। আর্টসেল উইল নেভার সাউন্ড লাইক শিরোনামহীন উইল নেভার সাউন্ড লাইক ব্ল্যাক, অর ব্ল্যাক উইল নেভার সাউন্ড লাইক ইন্দালো, মানে দিস ইজ হু ইউ আর, দ্যাটস ওয়াই ইন্দালো, এক্স্যাক্টলি। সো তখন আমরা ধরেন এটা বুঝাইতেও পারতেছি না, তো তখন আমাদের এরকম একটা মোমেন্ট ছিল, আমার একদম স্পেসিফিকলি মনে আছে। আমাদেরকে একজন এসে বলছে যে তো ইউ ডু আ সং উইচ উড বি ইউজার ফ্রেন্ডলি বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রাউন্ড, এরপরে তোমরা ফাইনাল 6-এ উঠবা, সো যদি তোমরা উঠো কোয়ালিফাই করো, সো মেক ইট হ্যাপেন।
তা আমরা মনে আছে যে তখন আমরা যে অপোজিট সাইডে শুটের অপোজিট সাইডে যে দোতলায় বসায় রাখতো না সবাইকে ওয়েটিং করে, তো আমরা বসে টেনশন করতেছি যে কি হবে আল্লাহ, কারণ ওই গানটার মাঝখানে আমাদের ওই গানটা ছিল মানে শেষ সীমানা, আমরা রাউন্ডে শেষ সীমানা করছিলাম। তা ওই গানটার মধ্যে একটা জিনিস আছে, প্রথমে গানটা মানে আমাদের মাথায় জিনিসটা ছিল কি আমরা এটাকে একটা ট্রিপের মতো বানাবো, গ্র্যাজুয়ালি লাস্টে গিয়ে ফুল হেভি, হ্যাঁ ডিস্টরশনটা ঢুকবে, তারপরে একটা মাঝখানে একটা বিল্ড আপ থাকবে, ব্রিজের পর গিয়ে একদম হ্যাঁ টিকিটাকি এগুলি থাকবে। তা আমরা এটা নিয়ে কনফিউজড, এবং তখন আপনি মনে হয় তখন আপনার ডিউটি ছিল হচ্ছে যে সব ব্যান্ডদেরকে গিয়ে জাস্ট বলা যে এই তোমার কিন্তু 10 মিনিট পর তোমার শুট, তুমি অন। হ্যাঁ, আই ওয়াজ ইন চার্জ অফ সেইং যে আচ্ছা ওই ব্যান্ডটা কিন্তু অলমোস্ট শেষ, 10 মিনিট পর তোমার এখন গেট অন। কারণ কেন জন ভাই ইনচার্জ, এটা জন ভাইয়ের শো ছিল না, এটা বাম্বার শো ছিল। জন ভাই বিং আ বাম্বা মেম্বার না, বিকজ টু অল দ্য ফ্যানস হু মিসড DRockstars, DRockstar ওয়াজ আ কম্পিটিশন যেখানে অনেক ব্যান্ড সো ছিল। ওখানে জন ভাই আমার একদম স্পেসিফিকলি মনে আছে, আমি দরজার বাইরে দাঁড়ায় আমি নাহিয়ানের সাথে এটা নিয়ে কথা বলতেছিলাম যে কি করবো আমরা, কারণ এমনি ইউ ক্যান সি some of the faces, they're just against us, they just want us to leave right now. ওরা সহ্য করতে পারতেছে না আমরা কেন এক রাউন্ডের পর আরেক রাউন্ডে আসছি, এখনো কেন এই ব্যান্ডটা যাচ্ছে না। ইভেন আমরাও সারপ্রাইজড হইতাম। হ্যাঁ, আমরাও সারপ্রাইজড আমরা তো শুরুতে এত সিরিয়াস ছিলাম না, উই থট যেটা এমনি ফর আওয়ার ওন ফান যাই একটু, যেহেতু টিভিতে নাকি দেখাবে, এন্ড আমরা উই ওয়্যার ভেরি কনফিডেন্ট যে আমাদের গানই ছিল না আসলে, আমরা ওই হ্যাঁ আই রিমেম্বার তোমরা জাস্ট ওই গানগুলো বানাইছি, জন্য গানগুলো বানাইছি আমরা অডিশনের সময় উই ওয়্যার লাইক যে আমরা জাস্ট অডিশনটা দিতে চাই, বিকজ সেজান ভাই বলছে, সেজান ভাই আমাদের একটা লাইভ দেখছিল STM হলে, আমরা একটা লাইভ করছিলাম এবং সেজান ভাই বলছে তোমরা কেন এটাতে, উনি কাইন্ড অফ গালি দিয়ে আমাদের পাঠাইছে, মানে প্রথমে বলছে তারপরে আচ্ছা বলছে ঠিক আছে যাব না, এরপরে উনি আবার ফোন দিছে যে যাচ্ছ না কেন, যাও আমার জন্য হলো যাও। তখন আমি বলছি যে আচ্ছা এখন তো যাইতে হবে, বড় ভাই এতবার বলছে, সেজান ভাই মানে আর্টসেলের সেজান ভাই। সো তারপরে আমরা এটা নিয়ে খুব ডিসকাস করতেছি, তখন আপনি আসছেন, আপনার তখন জন ভাই তখন এরকম লম্বা চুল, একদম লম্বা চুল, আই রিমেম্বার। জন ভাই আইসা বললো কি হয়েছে তোমরা এখনো কি দেখলাম যে তোমরা কি আর্গু করতেছো, আমি বললাম জন ভাই আমাদেরকে তো এরকম মানে টেকনিক্যালি একটু বুঝাই দিয়ে গেছে যে একটু রেডিও ফ্রেন্ডলি বা প্লেয়েবল ফ্রেন্ডলি গান করতে, যদি তোমরা নেক্সট রাউন্ডে যেতে চাও। কিন্তু আমরা তো আসলে গানটা বানায় ফেলছি, এখন তো আমাদের আধা ঘন্টা পর আমরা স্টেজে উঠে বাজাবো, এখন এটা কিভাবে সম্ভব। জন ভাই খালি আমাকে তাকায় বললো যা বানাইছো তোমরা তাই করবা, কেন এটা নিয়ে এত টেনশন করতেছো, তোমাদের কিন্তু আর আধা ঘন্টা সময় আছে। তখন আমরাও খুব সিম্পলি ঠিক আছে, ইউ নো হোয়াট, উই আর থিঙ্কিং টু মাচ। সো দ্যাট লিটল মানে ধরেন আমি যেটা কি বলবো আর নটস আউট আর কি, যে ওইটা কিন্তু আমাদের জন্য ওয়াজ আ ভেরি বিগ থিং, মানে ভেরি বিগ থিং, যে আচ্ছা উই ওয়ার কমপ্লেক্সিং, তোমরা বেশি চিন্তা করে ফেলতেছিলা, হ্যাঁ কমপ্লেক্স চিন্তা করে ফেলতেছিলাম। সো এগেইন থ্যাংক ইউ টু ইউ, যে ইউ ডোন্ট নো যে অনেক সময় বলে না মানুষ, দেয়ার আর মোমেন্টস হয়তো বা একটা ছোট কথা কিন্তু একটা অন্য মানুষের কাছে কিন্তু খুব ইন্সপায়ারিং হয়। সো আপনার ওই ছোট কথাটা আমাদের তখন সবার জন্য খুবই ছিল যে না ইউ নো হোয়াট, আমরা যখন কম্পিটিশন আসছি উই ওয়ার লাইক যে আচ্ছা আমরা তো কালকেই বাদ পড়ে যাচ্ছি, ও ওয়াও আচ্ছা এই সপ্তাহ চলে গেল, আচ্ছা আমরা মনে হয় নেক্সটটাতে বাদ পড়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে 2 মাস হয়ে গেল, অলওয়েজ রেডি টু গেট কিকড আউট, ইভেন ফাইনালেও উই হ্যাড মানে ইট ওয়াজ আ সারপ্রাইজ দ্যাট উই ওয়ান, we were 100% sure that definitely radioactives were going to win, because radioactive was a fierce competitor, মানে any day, মানে first of all they had flute and they had everything. They had Polash, মানে insane singer and flute and Paul, মানে টু বি ভেরি অনেস্ট, মানে ওই কম্পিটিশনটা আমাদের জন্য খুব একটা হেলদি একটা কম্পিটিশন ছিল অ্যাজ আ পারফর্মার্স টু, বিকজ আমরা জানি যে ইফ উই ফেল the other band is going to take an advantage of it, and আমাদের একটা ছিল যে না ইউ নো হোয়াট,
we'll have to make sure that we set the standard first, and then the other bands, say যে ও মানে না, ওরা they lift up to it. এবং এগুলো নিয়ে আমাদের কিন্তু ইন্টারনালি অনেক গ্যাঞ্জাম হয়েছে অনেকের সাথে, গ্রুমিং নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, অনেক কিছু, মেকআপ, হেয়ার টু ডে গ্যাঞ্জাম হয়েছে। আমি শিওর ইয়েস, তোমার সাথে তো গ্যাঞ্জাম হয়েছে, বিকজ আমি যেটা হচ্ছে আমি এমনিতেও খুব টিমিড পারসন হইলো, আমার পার্সোনালিটি যে হবে ওটার থেকে আমি একটু সরি লাগলে আমাকে বাইর করে দেখ। ইভেন এরকম বলছি আমি যে প্লিজ কিক মি আউট, ফ্যান্টাসি কিংডম ওখান থেকে ইউ কিক মি আউট, আমি চলে যাই, বাট আই উইল নট চেঞ্জ দ্য ওয়ে আই এম। ইভেন আই রিমেম্বার আমাদেরকে ফাইনালের আগে আমাদেরকে মানে ফাইনাল আগে না, আমাদের এরকম একটা শুটিং এর মধ্যে আমাদেরকে বলছে যে তোমাদের এই সাদা এই কালারের টি শার্ট গুলো পরে, পাঞ্জাবিও তো পড়তে বলছিল, পাঞ্জাবি পরে এটা উঠতে হবে। না ওটা বলছিল একটা ফটো সেশনের জন্য, না ফটো ওটা তো পরে। আচ্ছা, তো আমাদেরকে সাদা কয়েকটা টি শার্ট দিয়ে বলছে, তোমাদের 5 জনের এই টি শার্ট পরে উঠছে। সাদা টি শার্ট পাওয়ারসার্জ মানে না, আপনার ধরেন সাদা, এর মধ্যে কাজ টাজ আছে না, এখন হচ্ছে আমার যেটা ইচ্ছা ওখানে আমি এটাই করব, এরকমই স্টাবর্ন ছিলাম সবসময়, আমি এমনই ছিলাম, আমরাও এরকমই ছিলাম। আমাদের অ্যালটমেন্ট মানে আমাদের কথা হচ্ছে এখন আমাদেরকে অ্যালট করে এই 5টা টি শার্ট আমাদের নামে আসছে, আমাদেরকে দিছে, আমি নিলাম, নিয়ে আমি গেলাম, আমি বললাম যে আই নো গাইজ ইউ আর নট গোনা ওয়্যার ইট, বাট অ্যাট লিস্ট ইউ ক্যান শেয়ার ইট উইথ সামওয়ান এলস। এখন এইটাও ওয়াজ অ্যান ইস্যু because wow, it was a great issue because apparently আমরা কথা শুনতেছিলাম না, we wanted to dress up like we wanted to dress up and we wanted to do মানে আমরা অন্যান্য অনেক ব্যান্ডই হয়তো বা কথা শুনতেছে, আমরা শুনতেছি না, because you guys are metal. But the thing is, I'm getting to the point, in the final round of all the places, in the final round they at last decided to give us black t-shirts. Without any without any logos, without any artwork or anything, and then we were like, exactly, this is what we were looking for. That is the power of metal, right? Yeah, you guys bended the rule for them. আমার মনে আছে তখন তো ধরেন ওই যে ওদের কিছু ফ্যাশন হেয়ার স্টাইলিস্ট আল্লাহ, ওদের সাথে যে কত গ্যাঞ্জাম হয়তো, ও মাই গড, আমার তো গ্যাঞ্জাম, তুই গুতা মারতে ও আইসে ওই দিন ওই ফ্যাশন ইয়েটা এসে আমাকে বলে, আজকে আপনারা কাপড় না পরে কোথায় যাবেন, আপনাদেরকে যে টি শার্ট দেবো আপনারা পছন্দ করবেনই। আমার ঠিক আছে আনেন না। তারপর দেখি সে খুব, তার মুখে হাসি, বুঝছেন, মানে আই কুড সি দ্যাট হি ইজ অলসো হ্যাপি, হি ওয়াজ লাইক হিয়ার ইউ গো, অল ব্ল্যাক, নাথিং রিটেন অন ইট, কোনো কিছু লেখা নাই, ভাই আপনি আগে টি শার্টটা একটু ট্রাই মাইরে দেখেন। ওই যে একটা কথা ছিল বাংলাদেশ, ট্রাই মাইরে দেখেন, ট্রাই করে আমরা এই we look good bro, we look good, it's good at last, thank you. আমার মনে আছে আমি আবার তাকে হাগ করছি যে ভাই গত 8 মাস আপনাকে অনেক প্যারা দিচ্ছি আমরা, 8 মাস লাগলো আপনাদের এই কালো টি শার্টটা বানাইতে, but it was a great journey and competition. Oh man, and I seriously think যে DJs বা Grameenphone যেটাই হোক, they should have continued it. Yeah, obviously. And please, if you guys are watching, any one of that company watching this, it's time to do it all over again. Yeah, because এই যে আমরা লিসেনার নিয়ে কথা বলতেছিলাম না সেদিন, আমি আর জুবাইর from Indalo, we were discussing something and he told me something really like surprising, যেটা আমার মনে হয়েছে যে might be the case. সেটা হচ্ছে ধরো ওয়ার্ল্ড ওয়াইড রক মিউজিক আমরা যদি বলি in decline, whatever we say, in decline chart wise, ধরো হিপ হপ and all this, হিপ হপ তখন the main thing, right? So he mentioned something very interesting. আমি যেটা চিন্তা করি, ও বলতেছিল, দোস্ত আমরা যখন গান শুনতাম, রক এন্ড রোল শুনি, যাই শুনি, আমরা গান শুনছি থ্রু বিগ স্পিকার্স। ও ইয়েস, আমরা মেটালিকা শুনছি, মেগাডেথ শুনছি, আয়রন মেনি শুনছি, অল দ্য বিগ ব্রেজিং সব আমরা শুনছি বিগ স্পিকার, ডেক সেটস, তারপর হয়তো আসছে পিসি, কিন্তু পিসি অলসো হ্যাড স্পিকার, you can buy home theater system, exactly, অনেক কিছুই। ওয়ার্ল্ড এখন এমন জায়গায় চলে গেছে, এভরিওয়ান ইজ লিসেনিং, মেজরিটি কিন্তু লিসেনিং তোমার এই কিন্তু হেডফোন, মানে তোমার মেজরিটি টাইম যদি তুমি দেখো গান শোনার, ইট ইজ হেডফোনস, রাইট? And rock music, anything guitar driven, anything amp driven, distortion music is always meant to listen with loud atmosphere, amplified. So তখন না মাঝে মধ্যে অনেকক্ষণ তুমি যদি ওই ডিস্টরশন ছোট এসে শুনো, it becomes a little disturbance. ওইখানে আবার কিন্তু তুমি যখন বিট আলা এরকম বা হিপ হপের বিট, those things sticks, right? It's very true. And I was like, Zubi, you're absolutely right.
অ্যান্ড দ্যাটস ওয়াই যে আমরা বলছি না রক মিউজিক ডিক্লাইন, এই একটা রিজন ইজ বিকজ মানুষ এখন প্রচুর হেডফোনে মিউজিক কনজিউম করতেছে। রক মিউজিক আই ফিল লাইক স্টিল ইট ইজ অ্যাকচুয়ালি এটা ট্রু। এই যে ফর এক্সাম্পল প্যান্টার ওয়াকের কথাই বলেন, এটা আপনি একটা স্পিকারে 10 ভলিউমে শুনেন আর 80 ভলিউমে শুনেন, যত বিগ হইতে থাকবে জি এটার যে পাঞ্চ আর হিটিং এটা বাড়তে থাকবে। আর তুমি সেম জিনিসটাই তুমি হেডফোনে যদি 10ও দিয়ে শুনো, রাইট, কমা শুনো, ইট ডাজন্ট মেক ইউ মুভ, নেভার। বাট ওইটার জন্য পসিবল আপনার 50,000 টাকা দামের হেডফোন কিনতে হবে। সেটা সনির যে ওই যে কিছু আছে একদম হাই এন্ড, আমরা কেউই কিনবো না, রাইট, যেটা কানে দিলে আপনার ওই বডি ইলেকট্রিফাইডই হয়ে যাবে আর কি। আছে এরকম অনেক হেডফোনসই আছে, এগুলো নর্মাল 2-3-4 হাজার 5-10 হাজার হেডফোনে এই এক্সপিরিয়েন্সটা কোনোদিনও হয় না। আমরা বেশিরভাগ কি করতে পারবো, হয়তো আমাদের যেই ফোন ফ্ল্যাগশিপ ফোন ওদের একটা হেডফোন কিনতে পারি, হয়তো এয়ারপড অথবা স্যামসাং এর কিছুটা, বাট দ্যাট ডাজন্ট গিভ ইউ এক্স্যাক্টলি। বাট ওই যে ওই 10-20 হাজার টাকা অনেক জোস সাউন্ড সিস্টেম কিনা যায়। এক্স্যাক্টলি, মানে বিগ সাউন্ড রাইট। ওই যে আমাদের টাইমে অনেক ছিল তো, অ্যালটেক লেন্সিং এসে, আমার যেমন ইস্টার্নের সিস্টেম ছিল, তারপর সনির ডেক্সের ছিল, অনেক কিছুই ছিল। ইভেন এখনো আছে, এখনো আমি কিন্তু হেডফোনে অত শুনি না, আমি বাসায় স্পিকারই গান শুনি, বিকজ যত আমি ভলিউম দিচ্ছি আমি ডিস্টরশন, ড্রামস অ্যান্ড এভরিথিং, মানে ইটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। বিকজ উই আর বুমার। না, বাট গাইস, যারা ইউ নো রক মিউজিক শুনে, I would recommend you know sometimes listen to the music with loud atmosphere. Oh yes, right. মানে anyone who's মানে আমাদের হয়তো শোটা যারা দেখতেছেন বা who's wanting to listen to music in a মানে যেটা আপনি ফিল করতে চান, any day মানে go home, listen to the big speakers, the same song, আপনি যেটাই হয়তো বা শুনতেছেন, যেই জনরাই, you'll feel different. Yeah. You will feel different, you will feel like there's মানে একটা ডিফারেন্ট একটা ইলেকট্রিসিটি একটা বডির ভিতর দিয়ে যায়, যেটা আমি সবসময় বলি যে আরেকটা জিনিস ছিল তখন কিন্তু অনেকজন কিন্তু নিজেদের হ্যান্ডমেড স্পিকারসও বানায়। কত এরকম, অফ কোর্স, এরকম তো কত ছিল, বুফার আলাদা কিনে নিত, টুইটারে আলাদা কিনে নিত, ইয়ে করে তারপর কাস্টম করে বানায় নিত। সো বাট মানে থ্যাঙ্কস টু টেকনোলজি এখন তো আসলে আপনি মানে কয় সেটের চাচ্ছেন, 2:1 চাচ্ছেন না 5:1 চাচ্ছেন নাকি টোটালি স্টেরিও দুইটা চাচ্ছেন, এগুলি সব এখন মানে পাওয়া যায়। সো বিগ স্পিকার ফিলিং, ইনফ্যাক্ট আমি কয়েকদিন আগে আপনার চিন্তা করতেছিলাম যে আমার বাসার স্পিকারগুলো বেশি ছোট হয়ে গেছে, হ্যাঁ, সো আই নিড লাইক দ্যাট আমি কয়েকদিন আগে একটা ব্লুটুথ স্পিকারই কিনছি এরকম বিগ সাউন্ডিং, যে JBL এর Extreme 3, বিকজ ব্লুটুথ স্পিকার ছোটগুলাতে ওই সাউন্ডটা আসে না, বাট বড়গুলো মানে 20-30 হাজার টাকা রেঞ্জের মধ্যে যেগুলো বিগ স্পিকার, ওগুলাতে ওই বড় সাউন্ড লিটল বিট অফ ফিলটা অ্যাটলিস্ট আছে, যে উফার সাব উফারের যে পুশটা, এয়ার প্রেসার, এয়ারটা, এক্স্যাক্টলি, রাইট, এইটাই মিসিং, যেটা এতক্ষণ যেটা বললাম যে এই মজাটা মিস করলে আসলেই মিউজিকের অনলি 10% শোনা হয়। এক্স্যাক্টলি, এই বুমিং সাউন্ডে না শুনলে। তোমরা যখন জিতছো, জিতার পর I was so jealous of you guys. because do we have it on tape? Yeah, jealousy-টা ছিল হচ্ছে নাহিয়ানের বেসিক্যালি। সো তোমাদের I think তোমরা ওটা জিতার পর নাহিয়ান got the Mesa, right? Yeah, it was a rectifier. অনেকটা জোর করেই কিনছি, though মানে once it came, we were like, now we know why Nahian wanted to buy it. So dual rectifier ছিল on triple? Dual rectifier. আমি যখন দেখছি নাহিয়ানে কিনছে, I was talking to Jahan and I was like, those, what the hell? এই বাচ্চা ছেলেরা, না, I was happy. I was happy that you know তোমরা জিতছো, I was happy যে ও এটা কিনছে, but the thing that আমরা কিনি নাই, আমরা মানে বেসিক্যালি আমরা পারি নাই, we didn't have that much money. এই জিনিসটা হয়েছে কেন ভাই, এটা আমি বলি, এই রিয়েলিটি চেকটা আমি ইন্ডিয়াতে শো করতে, ওই যে 2006-এ শো করতে গিয়ে আমি কাইন্ড অফ অপমানিতই হয়েছি। তখন আমরা বাংলাদেশে কিন্তু প্র্যাকটিস প্রসেসর ইউজ করা, এই যেমন তখন আমার ছিল GNX3 ডিজিটেকের, তো ওইটা নিয়ে যখন শো করতে গেছি, পুনের যে বারে যে শো, ওখানে 200 ক্যাপাসিটি, তো তো ওইখানে আমাকে সাউন্ড ইঞ্জিনিয়ার প্রথমে বলতেছে তোমার সাউন্ড ইঞ্জিনিয়ার কই, আমি বলছি সাউন্ড ইঞ্জিনিয়ার তো আনিনি, বলছে হোয়াট, ইউ আর ডুইং এ গিগ উইথ আ সাউন্ড ইঞ্জিনিয়ার, ওকে আই উইল বি ইয়ার সাউন্ড ইঞ্জিনিয়ার বাট ইউ শুড হ্যাভ ব্রট ইয়ার্স। তখন আমি বলছি ল্যাক অফ বাজেট ইস্যু অ্যান্ড তো তখন আমি বলছি ওকে সেট আপ এটা করো। তখন ও যখন দেখছে আমি GNX3 বসাচ্ছি, ও বলছে হোয়াই আর ইউ ইউজিং দিস ইজ আ টয় ফর হোম বিগিনার্স, রাইট। তখন আমি আকাশ থেকেই কাইন্ড অফ পড়ছি, বিকজ আমার তখন আসলে বাংলাদেশে আমি যেভাবে শিখে আসছি অ্যাম্পের ট্রেন্ডটা আমি জানতামই না আসলে,
বা কেউ আমাকে বলে নাই, শিখায় নাই ওভাবে, বা হয়তো একটু একটু করছি, তখন সে আমাকে বলছে এটা ফালাও, তোমার কি কোনো টমস কিছু আছে? আমি বলছি না, নাই। তাহলে বলছে ওকে, এখান থেকে তুমি নয়েজ গেটটা ইউজ করবা, আর তোমার ডিস্টরশন এগুলোর জন্য আমি তোমাকে আমাদের যে মার্শাল অ্যাম্প আছে আমি সব সেট করে দিচ্ছি। ওই সব আমাকে সেট করে দিছে। তখন অ্যাম্পে করার পর আমি দেখলাম যে এতদিন আসলে করছিটা কি, আমি কি বাজাইছি এতদিন। তখন দেখতেছি আমি একটা ধরে জিত করলেই মনে হচ্ছে আমি কাইপে যাইতেছো তুমি পুরো। হ্যাঁ, তখন ওই সময় থেকে হচ্ছে কোনোদিন টাকা হইলে একটা অ্যাম্প কিনতেই হবে। এবং ওই দিনই আমার একটা রিয়েলিটি চেক হয়েছে যে কি করতেছি আসলে, যে এই টয় প্রসেসরগুলো দিয়ে আমরা এইভাবে শো করতেছি। আর ওরা কিন্তু ওখানে অনেক আগের থেকে অ্যাম্পে শো করে, যার মার্শাল নাই সে পিভি অ্যাম্প হইলেও দিয়ে শো করছে এরকমই, বা না থাকলে রেন্ট করে নিয়ে আসছে। আর সাউন্ড কোম্পানি সবসময় বড় ভালো অ্যাম্প দেয়, বাংলাদেশেও কিন্তু দিত, জাস্ট আমরা জানতাম না, বুঝতাম না, মানে আমি পার্সোনালি জানতাম না। আমার খুব উইয়ার্ড লাগতো এই যে বাংলাদেশে দিত বললো না, আমার খুব উইয়ার্ড লাগতো একটা জিনিস, যে বাংলাদেশে যে অ্যাম্প দিত তারপরও দেখতাম ইভেন আমরাও পডের থ্রুতে অ্যাম্পে যাচ্ছে, আই ওয়াজ অলওয়েজ লাইক ডুয়েল কি হয়ে যাচ্ছে ওখানে, কি হচ্ছে এখানে বুঝলাম না। সো ওখান থেকে কি হয়ে অ্যাম্পটা ওটাকে সবকিছু চিপা করে দিচ্ছে, এন্ড দেন ওটা ওভাবে যাচ্ছে, শেখানোর কেউ নাই। ওই সময় কিন্তু আমি দেখতাম শোতে জেভিএম দিত মার্শালের, ওটা যদিও পিওর টিউব অ্যাম্প না, সলিড স্টেট, বাট স্টিল ইট ওয়াজ দ্য মার্শালের বেস্ট সলিড স্টেট অ্যাম্প, ইট ওয়াজ আ সুপার অ্যাম্প। তখন জাস্ট জানতাম না বলে, জানলে ওই এমপি ইউজ করতাম, যেটা আমি ইন্ডিয়া থেকে আমাকে সাউন্ড ইঞ্জিনিয়ার শিখাইছে, যে প্রসেসর তুমি বাসায় বাজাও, প্র্যাকটিসে বাজাও ইয়েতে, বাট এই অভ্যাসটা আনো দ্যাট তোমার ছোট হোক বড় হোক অ্যাম্পে বাজাইতে হবে, লাগলে 20 ওয়াটের এমপি বাজাও, ওটা মাইক করে সাউন্ড ইঞ্জিনিয়ারের উপর দায়িত্ব দিয়ে দাও, ও ওটাকে কিভাবে বিগ করবে বা করবে, বাট যাই থাকুক ইউ নিড টু প্লে উইথ অ্যান অ্যাম্প, অ্যান্ড ওটা মাইক করে, দ্যাটস হাউ ডিস্টরশন ইজ সাপোজড টু, অর এনি গিটার ইজ সাপোজড টু সাউন্ড আর কি। It's again, it's the air. Right, the air from that speaker, right, exactly, that drives you, exactly. হ্যাঁ, এখন তো অনেক কিছু চলে আসে, এখন there's like কি digitally তুমি বলতে যাও, you have neural DSP, you have XFX, fractal and everything, অনেক কিছু আসছে। ওই সময় একটা কথা বলবো, ওই সময় আমরা তো ডেথ মেটাল ব্যান্ড, বাট ওই শোতে আমরা একটা ওপেতের গান কভার করছিলাম, যেটাতে একটা অ্যাকুস্টিক পার্ট ছিল। তো আমার জিএনএক্স এ তো টোন সেট করা, আমি সাউন্ড ইঞ্জিনিয়ারকে বলতেছি এখন আমি এটা কি করব, বিকজ আপনি তো আমাকে সব তো ডিস্টর্টেড দিয়ে দিয়েছেন। তখন আমার বলছে যে ওকে, আমি তোমার ডিস্টরশন গেট দিয়ে এমন ভাবে সেট করতেছি ওই জায়গায় তুমি তোমার টোন কমায় এনে ওটাকে তুমি অ্যাকুস্টিকে করে ফেলতে পারবো, ওভাবে সুন্দর সেটও করে গিটারের টোনটা, রাইট, গিটারের টোন করে, আর নয়েজ গেট দুইটা প্যাচে দুই রকম ভাবে সেট করা আর কি, যেটা ওই আমার যে ইয়েটা আসছে ওটাকে আরেকটু কম্প্রেস করে নিবে আর কি। সরি, নয়েজ গেট না, আই এম টকিং থ্রেশহোল্ড কম্প্রেসর, হ্যাঁ। সো ওভাবেও আমাকে সবকিছু সেট করে দিছে। তো বাংলাদেশে যেটা হয়েছে, এটা আসলে এটা কারো দোষ না আর কি, আমরা তো এক একজনের একটা দেখেই শিখে আসছি, যে যেভাবে করছে ওইটাই আমি ফলো করে আসছি। আর ইন্ডিয়াতে ওই টাইমই তারা দেখতাম, যেটা বাংলাদেশের মানুষের ভুল ধারণা যে ইন্ডিয়া মানে শুধু বলিউডই, বাট নো, দে আর ওয়ে অ্যাডভান্স, মানে রক মিউজিক আমরা দেখি অন্যটা আর কি, রাইট, বিকজ আমি দেখতে চাই এটা, আমি অন্যটা দেখতে চাই না বলে ওটা দেখতে পাই না। যেমন জাস্ট লাইক ইন্ডিয়ার ওই প্রমোটার, সে নিজে খুঁজে বের করছে যে বাংলাদেশে কি ডেথ মেটাল ব্যান্ড আছে ওই সময়। সো এনিওয়ে, সো ওইখান থেকে এই টিচিংটা, যে শেখাটা এইভাবে করতে হবে, ওই জিনিসগুলোই মাথায় রয়ে গেছে। পরে চিন্তা করে আসছে কোনোদিন টাকা হইলে একটা ভালো টিউব অ্যাম্প কিনতে হবে আর কি। এবং তুমি ভালোটা কিনো না, তুমি বেস্ট টিউব অ্যাম্পটা কিনছো। আমার মনে হয় সুযোগ ছিল ওইটা, যে এইটাই একটা সুযোগ, এই সুযোগ আর পরে আসবে না, সেটা কিনি। ফার্স্ট অফ অল মানে শুড বি অন টেপ যে আমরা DRockstar থেকে যাই ধরেন উইনিং মানি আমরা পাইছি। ওটা কিন্তু যা পাওয়ার কথা ছিল, নো অফেন্স টু জিপি, বাট তারা হাফ করে দিচ্ছে। কেন করে দিচ্ছে ঠিক আছে, যেটাই আমরা পাইছি ওইটাতে আমাদের আসলে সবসময় অ্যাজ আ ব্যান্ড ইচ্ছা ছিল যে আম উইল বাই ইনস্ট্রুমেন্টস। সো ফার্স্ট অফ অল আমরা যখন নাহিয়ান বললো যে নাহিয়ান ওয়ান্টস টু বাই আ মেসা বুগি, অ্যান্ড মানে উইচ ওয়াজ, আমরা যখন প্রাইসটা শুনছি আমি লাইক, নাহিয়ান মোটামুটি 80% টাকাইছে, না 90%, একটা ড্রামও কেনার কথা তখন আর কি। যদি আমরা ড্রাম কিনছি, তারপর আমরা ড্রাম কিনছি, আমরা ওইটা দিয়ে আমরা আমাদের অ্যালবাম রেকর্ডিং করছি। এবং এইটাই মানে আমাদের মজাটা একদিক দিয়ে ভালো জিনিস লাগছিল, যে আমরা হয়তো বা 8-9 মাস বা যেই কষ্টটা করে আমরা যেই জিনিসটা হয়তো বা আমরা পাইছি, ওটা সাথে সাথেই হয়তো চলে গেছে। পার্সোনাল বেনিফিট হয়তো আমরা পাই নাই, ফর লাক্সারি অর এনিথিং, টোটাল জিনিসটা যেহেতু, বিকজ পুরো আমরা আসলে পাইছি 5 লাখ টাকা, কিন্তু ইনস্ট্রুমেন্ট কিনতে আরো বেশি টাকা লাগছে, যেগুলো আমি হয়তো কিছু জিনিস নিজে দিছি আর কি। যেমন ইয়ামার একটা ড্রাম কিনছিলাম 1,10,000 না এরকম পড়ছিল, আর মেসা এশিয়াতে দাম বেশি অনেক,
মানে আমেরিকান প্রাইস থেকে এশিয়াতে Of course. প্রাইস বেশি। যেমন আমেরিকাতে কিনলে, সিঙ্গাপুর থেকে কিনতে গেলেই তুমি ফতুরে যাবা। যেমন আমেরিকাতে থেকে কিনলে প্রবাবলি 3 লাখ টাকা লাগতো, তো ব্যাংকক থেকে কিনাতে প্রায় 4,20,000 না 50,000 টাকার মতো লাগছে, ক্যাবিনেট সহ সবকিছু। And we are talking about 2009 না 2007। 7 হ্যাঁ। এবং সাথে মেসা চালানোর জন্য আমার একটা নয়েজ গেট কিনতে হবে, আর একটা কম্প্রেসরও কিনছি, আর টিসি ইলেকট্রনিক্সের একটা এফএক্স ইউনিট কিনছি। ওগুলোতে আমি আমার নিজের টাকা ইনভেস্ট করছি আর কি। আর প্লাস যাইতে তো হবে ব্যাংকক, ওটা তো বাদই দিলাম। এবং এই অ্যাম্প নিয়ে আসতে হবে। ওইটা আরেকটা কাহিনী। কিছুই কিন্তু তখন জানতাম না অ্যাম্পের যে ট্যাক্সের ইস্যু, এইসব ব্যাপারে বিগ থ্যাঙ্কস টু হামিন ভাই, উনি আমাকে সবকিছুতে হেল্প করছে। আমি কি শেয়ার করব কি? না থাক, দ্যাটস ফর অ্যানাদার। ওটা আমরা পরে অফ দ্য স্ক্রিন অ্যালাউ করব। তখন একটা জিনিস যেটা খুব মজার লাগছিল আমার, যে নাহিয়ান যখন অ্যাট লাস্ট ঢাকায় এসে পৌঁছাইলো, আপনার বাসায় জিনিসটা নিয়ে আসলো, নিয়ে আসার পর এমনি তো বেচারা অনেক টায়ার্ড, বিকজ 2 দিন ও খুব দৌড়াদৌড়ি করে ওই অ্যাম্প কিনছে। নিয়ে আসার পরেই আমরা বলছি এইটাই মেটা, আমরা সবাই আমার মনে হচ্ছে আমরা না অ্যাম্পটা গিয়ে ধরে ফিল করতেছি, ইটস লাইক মানে হ্যাঁ। তারপরে বেস্ট জিনিস আমি মেসা লেখা একটা সুপার মডেল নিয়ে আসছি, মেসা লেখাটা আমি বারবার ধরতেছি, তো ধরার পর আমরা আই নেভার realized that it's steel. I thought it was plastic, but it's steel. তারপরে ইভেন উপরে যে স্টিলের ওর একটা ওই অ্যাম্পের গ্রিলটা, ওইটাও স্টিল, ইটস ইন প্লাস্টিক। তা একটু পর আমরা নাহিয়ানকে নিজেরাই প্যারা দিলাম, নাহিয়ান গিটারটা বাই করো। নাহিয়ান গিটারটা বাই করলো, আমরা ধরেন যে সবাই ইয়ের মতো বসা ক্রাউড, যে তারপরে একটার পর একটা নাহিয়ান একটু ডেসপারেট ক্রাইটা বাজাও, সে বলছি ওরা, কারণ ওরা তো ওই এমপি ইউজ করছে রেকর্ডিং করার জন্য। এবং যখন ও ডেসপারেট ক্রাই ইন্ট্রোটা বাজলো, আমরা চোখ বন্ধ করে now we know. So but those are like what an experience, man. Oh, that was something. আমি যখন ফার্স্ট দেখি তোমাকে, I'm like, holy shit, they did it. They really did it. Wow, yeah, those days. মানে by the way, যারা জানে না আমরা কিনে আলাপ করছি, Mesa Boogie is an amp company. It's an awesome amp. Yeah, and dual rectifier is one of the most brutal sounding amps out there. Acha, Jamshed, Hetfield or Mustang? You pick James one. Hetfield, anything. James Hetfield. না মানে due respect to Dave Mustang, Of course. James Hetfield মানে একটু এলাবোরেট করতে হবে, নাহলে ডাই হার্ড ফ্যান না খেয়ে পাবা, আমাকে গালাগালি শুরু করবে। পরে দেখা যাবে BBMFC TVMC নিয়ে অনেক ইস্যু হয়ে গেছে। যাই হোক, মানে জেমস হেটফিল্ড, বিকজ মানে I just মানে back in the day I just connected to his voice and the way he sings, the way he says out the lyrics or everything. But that's just how I grew up, and মানে his voice was something like, মানে ছোটবেলাতে হয় না যে মানে ম্যান হোয়াট আ ভয়েস, মানে হাউ ডাজ হি সিং ইট, সো ওকে নিয়ে আমার অনেক স্টাডি, অনেক কিছু করছি। সো এনিটা জেমস হেটফিল্ড। Nahian, same question. Hammett or Marty? এটা কিন্তু খুব Marty Friedman. There you go. Thanks. Yeah. Any day, Marty Friedman. Kirk Hammett'er proti I have the biggest respect, but I also think he's the luckiest lead guitarist to play in Metallica. আমি শেষ করি পুরাটা। Hammett has almost 100 super hit licks, but I still think এটা only মেটালিকাতে বাজানোর জন্য এই জিনিসগুলো এভাবে হয়েছে, বিকজ দ্য সংস ওয়ার সো গুড ইটসেলফ। ওইখানে কমপ্লিমেন্টারি ওই সলোটা দরকার ছিল, হ্যামেট ইনপুট করে দিছে। বাট মার্টি ফ্রিডম্যানের ব্যাপারটা হচ্ছে যে গিটারিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, দ্যাট হি ইজ গিভিং ইউ আ কমপ্লিটলি ডিফারেন্ট জার্নি, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড থিংস দ্যাট ইউ মাইট থিঙ্ক দ্যাট এটা আমার মাথা দিয়ে আসলো না কেন, বা আদৌ দিস ইজ পসিবল টু প্লে ইন আ মেটাল সং। লাইক বিকজ ও তো নিউ ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সড গিটারিস্ট অ্যান্ড আরও অনেক ডিফারেন্ট জনরা ইনফ্লুয়েন্স গিটারিস্ট, যেগুলো সে মেটালি ইনকর্পোরেট করছে, যেগুলো অন্য গিটারিস্টরা করে নাই। ছোটবেলা থেকেই কোনো জাপান ফ্যাসিনেশন আছে, কিন্তু ওর খেয়াল করতে মানে মেগাটেতে সোলোতেও কিন্তু ছিল ওটা। রাইট। তো হ্যামেট
is obviously অনেক অ্যামেজিং, বাট আই স্টিল থিঙ্ক ওই সব গুড সংসে ও অনেক সলোস দিছে, কিন্তু মার্টি ফ্রিডম্যানের এটা আসলে এভাবে কম্পেয়ার করা ঠিক না, বাট স্টিল টু বি অনেস্ট এথিক্যালি রং হয়ে যাবে আমি যদি মার্টি ফ্রিডম্যানের উপরে হ্যামেটকে চুজ করি। আজকে এখানে সামির থাকলে মনে হয় তোমাকে Next question. একটু টেরা করে তাকাইতো। Next question. I really want to know this. Next. Dimebag Darrell or John Petrucci? এইটা তো তোমার কাছে আসতেছি। It's so sad. It that is so you sad. asked me because একদিক থেকে ডাইমব্যাক ড্যারেলকে আমি অনেক রেসপেক্ট করি বিকজ হিজ গিটার প্লেয়িং স্টাইল যে ওইভাবে অ্যাকচুয়ালি গিটার বাজানো পসিবল না। যেমন আমি একটু এক্সপ্লেন করে চুজ করব, বিকজ ফর এক্সাম্পল আমি যদি কাউবয়স ফ্রম হেলের কথা ধরি, প্রথম শোনার পর এটা আমি পিক করছি গিটারে, দেখি যে কোনো মতেই ওর মতো বাজানো, ওর মতো সাউন্ড হচ্ছে না। মেটালিকার গান পিক করছি, আমি জানি যে এটা এভাবে বাজাইতে হইলে, এভাবে বাজাইলে এই জায়গায় কিছুটা ক্লোজ হবে, কিন্তু ডাইমব্যাক ড্যারেলের কাউবয়স ফ্রমের কোনো মতেই ক্লোজ হচ্ছে না। এরপরে 2 বছর ওয়েট করার পর অসফেস্টের একটা ভিডিওতে দেখলাম যে কাউবয়স ফ্রম হেলের রিফটা উপরে 6 তারে একটাতে বাজায় না, পুরাটা কর্ড দিয়ে বাজায়, এবং এইভাবে বাজাইতে হবে, এবং ওর যেই ওই টেক্সাস হিলবিলি পিকিং ওই পিকিং স্টাইলে এটা করতে হবে, আর নাহলে জীবনও এটা হবে না। এবং ওইটা ওই বাচ্চাকাল থেকে ওইভাবে গিটার না বাজাইলে এবং ওইভাবে চিন্তা না করলে হঠাৎ করে পসিবল না। এক্স্যাক্টলি। সো তখন আমি বুঝলাম যে ডাইমব্যাক ড্যারেল ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট শিট, এটা সম্ভব না। আর পেট্রুচির ব্যাপারটা হচ্ছে, আমি পেট্রুচির থেকে অনেক গিটার পিকিং শিখছি, তার রক ডিসিপ্লিন থেকে কীভাবে অল্টারনেট পিকিং অ্যান্ড ডিটেল টেকনিক্যালিটি শিখছি, যদিও আমি লিড গিটারিস্ট না এবং ভাবে বাজায়ও না, বাট এটা আমার রিফ প্লেয়িংয়ে অনেক হেল্প করছে। সো ফর দিস রিজন আইল পিক জন পেট্রুচি, বা ডাইমব্যাকের ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম দ্যাট হি ইজ গড লেভেল, ওই জায়গায় যাওয়া সম্ভব না। জামশেদ, ভেরি ইজি কোয়েশ্চেন ফর ইউ, এত হার্ড না। অ্যানসেলমো, ফিলিপ অ্যানসেলমো নাকি জেমস লাবরি? আবার একটা টাফি। অ্যানসেলমো because of his tones, because of his various tones that he used in some of his, or even the slower tracks, or the blend যেটার মধ্যে ও সবসময় থাকতো, যে গলাটা হঠাৎ করে ক্লিন, হঠাৎ করে বুস্ট করতেছে, হার্শ করতেছে গলাটা। লেব্রি, আই গেস এটা তো নাহিয়ানও এগ্রি করবে, লেব্রির একটা জিনিস যেটা সত্যি কথা, যেটা আমি সবসময় মানি, যে মানে স্লোয়ার ট্র্যাকস ওর থেকে ভালো আমি কাউকে গাইতে দেখি নাই, মানে Hollow Years, Silent Man, Another Day, beautiful compositions. But on the metal side of it, obviously I'll always go for Philip Anselmo, because ওই নাহিয়ানের মতো, মানে ধরেন আমিও যখন কাউবয়স ফ্রম হেল গানটা যখন প্রথম শুনলাম, দ্য ওয়ে হি স্যাং ইট, অ্যান্ড ইভেন মানে a lot of songs, ওই গানটার কি সো হেরেসির ওর দ্য ওয়ে হি স্যাং ইট, এত লিরিক, এত কম সময়ে, এবং হ্যাঁ, এবং ওর গলার টোনটা, ওইটা ওই যে আমি যখন প্রথম শুনছি আমার কাছে মনে হয় একটা মানুষ কি হবে এরকম। আর একটা আছে যে ফাকিং হোস্টেলে আছে, তারপর নিউ লেভেলে আছে, নিউ লেভেল, এগুলো নিয়ে বলতে গেলে আরো 1 ঘন্টা চলে যাবে। ইভেন ওই যে আপনি আমাকে আগে যেটা জিজ্ঞেস করি গিটারিস্টের ব্যাপারে, ডাইমব্যাক ড্যারেলের ক্ষেত্রে ওর সলোগুলো আসলে কেউ ফুললি 100% ভাবে বাজাইতে পারে না, কেন জানি পারে না, ও যেভাবে বাজায় হয় না কেন জানি, কারণ দে আর নট ডাইমব্যাক ড্যারেল। এক্স্যাক্টলি, বিকজ অনেক কঠিন সলোজ আছে যে এটা A to Z ভাবে ফলো করে তৈরি করে বাজাইলে সম্ভব হবে বাজানো, বা ডাইমব্যাক ড্যারেলের সাম টেকনিক্স, দ্য ওয়ে, এবং কিছু পিকিং যেগুলো ওর মতো ওরকম স্ট্রেচ হ্যান্ড দিয়ে ওইভাবেই, ওই ধরেন যে 3টা নোট হিট করছে 6 নাম্বার 5 নাম্বার তারে, আরেকটা গিটারিস্ট হলে তো 2টা নোট ওই তারে হিট করে পরের নোটটা অন্য স্ট্রিং বের করে নিত, ওই স্ট্রেচ করে ওভাবেই ওটা করে নিছে, যেই জায়গায় ট্রেমোলোটাকে ঠিক যেভাবে টাইনের মনে হবে যে ছিঁড়ে ফেলবে ওরকম করেই করছে, এইভাবে না করলে ওটা হয় না, এবং এটা আসলেই সম্ভব নয়। এটার প্রুফ হচ্ছে এখন তো যে জ্যাকওয়েলকে নিয়ে শো করতেছে, জ্যাকওয়েল কিন্তু ডেঞ্জারাস গিটারিস্ট, ওর মতো আবার বাজানো পসিবল না, ওটা তো আরেক জিনিস, ও কিন্তু ওর মতো হচ্ছে না, বাংলাদেশ হলে যে কোনো কিছু বল, আরে কেউ বুঝবে না বাজাইতে যায়। কিন্তু জাস্ট মানে আমার একটা এরশাদ ভাইয়ের একটা কথা আমার মনে পড়ছে খুব, এরশাদ ভাইও মানে আমার কাছে মনে আছে যে যখন আমরা মাঝে মধ্যে আড্ডাটা মারতাম ওয়ান লাকি ডে এরকম, এরশাদ ভাইও খুব কারখামে ট্রেনে বিচ করতো সারা, তারপরে একদিন দেখি ওয়ান ফাইন ডে এরশাদ ভাই ডিফেন্ডেড কারখামেট। হ্যাঁ, আমার লাইক ওয়াট, কি শুনো, যত যাই হোক মাস্টার অফ পাপেটসের মতো গানের মধ্যে এরকম সোলো,
ওর মাথার থেকেই বাইর হতো, এটা আমাদের দ্বারা মানে অন্য জীবনেও কোনো গিটারিস্ট এরকম তালে এরকম সোলো বাজাতে পারতো না। হ্যাঁ, আমি এপিফানি হয়েছে ওর একটা হ্যাঁ, তো তখন আমার মনে আছে এরশাদ ভাই যখন বলছে কার্ক ইউ আর দ্য ম্যান, দো আমি ধরেন যখন আমি লাইভ দেখছি মেটালিকা, কার্ক ওইটাতে কিন্তু ইয়েতে মানে ফাক আপ করছে। কার্ক অনেক কিছুদিন আগে নাথিং এলস ম্যাটারস একটা হিউজ শোতে মানে পুরা ভুল বাজে দেন থেমেই গেল, দেন এভরিওয়ান লাফড এন্ড দেন he also left. This is one of those days, guys. Acha, what can be done to revive metal music in our country in as a short, or what you want to say to the newer bands jara ekhono ar ki approaching, jara ekhono ashe nai, or people that want to take this as like, you know, as a passion or a career? ভেরি হার্ড কোশ্চেন আসলে। এটা এভাবে 1-2 ঘন্টা ছাড়া এটা নতুন করে বলা সম্ভব না, বাট ইন শর্টে বলি। আপনি দুইটা পয়েন্ট অ্যাড করলেন, একটা হচ্ছে যে মেটাল সিনের ব্যাপারে কি, আর একটা নিউ ব্যান্ডস। না, নিউ ব্যান্ডস ইন মেটাল। ওকে, সো না ওটাই বোঝাচ্ছি যে একটা হচ্ছে মেটাল সিন ডেভেলপ করার জন্য আমাদের প্রথম দরকার যে স্পন্সর থাকুক আর না থাকুক, প্রমোটার্স আসতে হবে, কিছু অর্গানাইজার আসতে হবে, আর ভেন্যু প্রবলেমস একটু সলভ করতে হবে। ঢাকাতে সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে এখন আন্ডারগ্রাউন্ড ভেন্যুজ নাই। 1-2টা ভেন্যু আছে, একটা ভেন্যুর পর্যায়ে পড়ে না, যেমন যমুনা ফিউচার পার্ক, এটা কোনো ভেন্যু হতে পারে না। আর আরও 1-2টা যে ভেন্যু আছে যেমন আরসিসি দিচ্ছে না এখন, আর দিবেও না প্রবাবলি। ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়াম অল্প টাকার ভেন্যু, এই একটা ভেন্যুই আছে, আর মুক্তিযুদ্ধ জাদুঘর যে আরেকটা ভেন্যু আছে ওটা এক্সপেন্সিভ, সব এফোর্ড করতে পারে না। সো ভেন্যু সংকট কাটাইতে হবে। মেবি গভর্নমেন্ট যদি 2-3টা ভেন্যু দিয়ে দেয় যে এগুলোতেও শো করা যাবে, যেমন অন্যান্য অনেক জায়গায় কালচারাল ইনস্টিটিউটগুলোতে শো হয়, ঢাকার বাইরে অনেক জায়গাতেই, শিল্পকলা একাডেমি বোঝাচ্ছি, ঢাকাতে কিন্তু দেয় না এটার জন্য। এরকম দিলে ইটস ইজিয়ার, বিকজ গভর্নমেন্ট ভেন্যুগুলো এত এক্সপেন্সিভ না। তারপর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এটাও দিতে পারে, আগে দিত, এখন কিন্তু নিয়ে নিছে। তারপর আমাদের শাহবাগেও কিন্তু ভেন্যু ছিল, পিজি অডিটোরিয়ামের ভেন্যু ছিল, এরকম ছিল। আর পিজি তো ওজি, ও মাই গড। হ্যাঁ, সো এই প্রবলেমটা ঠিক করতে হবে, অ্যান্ড প্রমোটার্স কিছু আসতে হবে উইলিং টু ইনভেস্ট সাম মানি, এবং এটা আসবে ফ্যান্সদের থেকেই। ফ্যান্সদেরই প্রমোটার হওয়া উচিত আই থিঙ্ক, অ্যান্ড তাদেরকে করা উচিত ব্যান্ডকে সাপোর্ট করার জন্য। ব্যান্ডের মার্চেন্ডাইজ, যেহেতু সিডি নাই, অ্যাটলিস্ট টি শার্টগুলো কিনুক, বা তারা যদি নিজেরা পার্সোনালি সিডিজ রাখে, একটু হাই প্রাইস রাখে, এটা কিন্তু তার মিউজিক চালায় যাওয়ার জন্য এই হাই প্রাইসটা। এমন কোনো হাই প্রাইসও না, একসময় আমরাই হাফ পাইরেটেড সিডি ওই যে সিঙ্গাপুর থেকে আসা, ওগুলো 600-700 টাকা দিয়ে কিনতাম, অ্যান্ড দেন মিউজিকের দাম কমতে কমতে সিডি 50-60 টাকা আসছে। ইটস ফানি, বাট এনিওয়ে। সো এই মার্চেন্ডাইজ কিনা, ব্যান্ডকে সাপোর্ট করা, অ্যান্ড প্রবাবলি তারা ফেসবুকে কনসার্ট অ্যান্ড গান রিলিজ এগুলো নিয়ে একটু আলাপ করতে পারে। এগুলো আলাপ করলে মানুষের ইন্টারেস্ট বাড়ে, একজনেরটা দেখা দেখি আরেকজন মানে ওই জোস বাজাইছো একটু বলে শেষ না, একটু কনস্ট্রাকটিভ ডিসকাশন করা উচিত। আর হচ্ছে গান শোনা উচিত, অনেক অ্যালবাম ওয়াইজ গান শোনা, এটা বিগেস্ট রেসপন্সিবিলিটি। এটা আসলে খারাপ লাগে বলতে যে গান তো শুনতেই হবে, এটাই তো নর্মাল, বাট বাংলাদেশের পর্যায়ে এমন চলে গেছে যে বাইরের দেশে সবাই গান অনেক শুনতেছে, যতই স্পটিফাই আসুক দে স্টিল বাই সিডিজ, বাসায় প্লেয়ার থাকুক আর না থাকুক কালেক্ট করতেছে। এবার আমাদের দেশে তো এটা হচ্ছে না। সো সিডিজ না কিনলে না আসলে প্যাশনটা আসে না, যে একটা বুকলেট আছে, আমার একটা কালেকটিভলি আছে। সো এইগুলোর প্রতি এমফাসাইজ করা উচিত। আর হচ্ছে মেটাল সিন ধ্বংস হয়ে যাওয়ার পিছনে বা কমে যাওয়ার পিছনে আরও একটা বড় কারণ হচ্ছে কর্পোরেট ফ্রি শোজগুলো আর কি। আমি জানি না আপনি কি বলতে পারবেন বাইরের কোথাও মিউজিক ফ্রি শো হয়? আমি তো কোথাও দেখিনি কোনোদিন। Nothing is free in this world. ইভেন ইন্ডিয়া বা নেপালের ছোট শোগুলোরও টিকিট প্রাইস মিনিমাম 500 রুপি থাকে, আর আমার এখানে আন্ডারগ্রাউন্ড শো 200-250 টাকা এখনো করতে হচ্ছে। সেই 2001 সালেও 200-250 ছিল। রিক্সা ভাড়া যদি আমার আগে ইন্দিরা রোড থেকে স্কুল আসাদ গেট 6 টাকায় যাইতাম, এখন প্রবাবলি ওটা 100 টাকা হয়েছে। তো ওইটা যদি এত বাড়ে, কনসার্ট টিকেটের প্রাইস কেন বাড়বে না? ইটস জাস্ট স্যাড, যেটা এভাবে বলতে হচ্ছে এই টাইমে এসে। অ্যান্ড অলসো স্যাড ওই যেটা বললাম যে ফ্রি শো হচ্ছে, ফ্রি মিউজিক কেন হবে? মানে মিউজিক তো ইটস অ্যান আর্ট ক্যান নট বি ফ্রি। সো যতদিন না পর্যন্ত আমরা ফ্রি কনসার্ট বন্ধ করব, কোনো সিনই ঠিক হবে না। এটা আমি স্ট্রংলি বলতেছি। এটা কিভাবে বন্ধ করা যায় আমি জানি না, কারণ আর্টিস্ট আর গেটিং পেইড। আমার মনে হয় না এটা কোনো ওয়ে আছে, আনলেস আর্টিস্টরা অ্যাকশন নেয়। আর্টিস্টরা যদি স্পন্সরকে বলে যে তুমি আমাকে টাকা দিচ্ছ, ঠিক আছে, তুমি কেন টিকিট থেকে টাকা নিবা না, মানুষের কাছ থেকে কেন টাকা নিবা, কেন তুমি টাকা নিবা না, ওদেরকে তুমি ফ্রি অপরচুনিটি দিবা, তোমার প্রমোশন হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু এটা এই ব্যাপারে তারা যদি স্ট্রিক্ট না হয়, এটা কোনোদিন ঠিক হবে না। এবং এটা করলে কিন্তু আরেকটা জিনিস হয় যে তোমার ধরো ক্রাউড কিন্তু একটা ভালো ফিল্টার হয়, কিন্তু এক্স্যাক্টলি দে উইল বি देयर, বিকজ লিসেনার্স কিন্তু আছে আসার জন্য বিগ শোতে, বিকজ এন্টারটেইনমেন্ট তো আর ওয়ে নাই। আমাদের দেশে এন্টারটেইনমেন্ট কি? অনলি খাওয়া
আর হইলে কোনো ইভেন্ট হলে ইভেন্টে যাওয়া। সো ইভেন্টে কিন্তু যায়। আর এখন এমন না যে আগে যেমন আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের হাতে টাকা অনেক কম থাকতো, এখন কিন্তু মানুষের হাতে অনেক টাকা থাকে। কিভাবে থাকে জানি না, বাট টাকা আছে, দে হ্যাভ মানি টু স্পেন্ড। আমাদের কাছেও আগে ওই সময় ওই 100-150 টাকা দিয়ে ওই বা 200 টাকা দিয়ে হেলভেশিয়াতে যাওয়াটাও অনেক টাকা মনে হতো। আর এখন তো খেতে গেলে 1000-2000 টাকা এমনি খরচ হয়ে যায়। হেলভেশিয়া তো আমাদের জন্য ফাইন ডাইনিং ছিল, রাইট, এক্স্যাক্টলি। আজ চিকেন ফ্রাই খাবো। সো সিনের জন্য এগুলো হতে পারে, এবং এটা শুধু মেটাল সিন না, সবকিছুর জন্য। আর মেটাল ব্যান্ডসদের জন্য যেটা আই থিঙ্ক, যেটা হচ্ছে যে আসলে ফ্রাস্ট্রেটেড হলে হবে না। মেইন প্রবলেমটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আগে, আর কুইক সাকসেস কোনোদিনও হবে না। দিস ইজ দ্য আমি মনে করি এটা খুব কি পয়েন্ট, যে রাইট, মানে তুমি সোশ্যাল মিডিয়াতে যাই দেখো, সবাই হয়তো অনেক অনেক অন্য জায়গায় মানুষ অনেক ইজিলি সাকসেস পাচ্ছে বা ফেম পাচ্ছে। রাইট, ইউ ক্যান নট হ্যাভ আ মিডল ম্যান অ্যান্ড থিঙ্ক দ্য সেম ওয়ে যে তুমিও ওইভাবে এই জিনিসটা পাবা। রাইট, কোনোদিনও হবে না। বিকজ আর মেটাল মানেই মেবি ফার্স্ট প্লেইং, বাট অত ফাস্ট না বাজাও মেটাল হয়, কিন্তু মানুষের কাছে একটা ধারণা যে একটু ফাস্ট বাজাইতে হবে মেটাল। সো ফাস্ট বাজাইতে হলে এটা স্লো থেকে স্টার্ট করতে হবে, অ্যান্ড দ্যাট মিনস টাইম দিতে হবে অনেক, কোনো ফাস্ট সাকসেস আসবে না। আর হচ্ছে গান বানানোর ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ইন্সপিরেশনের একটা ব্যাপার আছে, যেটা আপনারই একটা ইন্টারভিউ আমি আসার সময় দেখতেছিলাম প্রীতমের সাথে। সেখানে আপনি তাকে ইন্সপিরেশনের কথা জিজ্ঞেস করেছিলেন। সে বলছিল যে তার গান বানানোর মাঝখানে থেমে গেলে বা একটা জায়গায় যে সে আর কোনো আইডিয়া পাচ্ছে না, সে অন্য গান শুনে আইডিয়া নেয় অথবা ইন্সপায়ার্ড হয়। ভালোভাবে বললে ইন্সপায়ার্ড হয়, এটা আসে। আর এমনি ফ্র্যাঙ্কলি বললে আমি একটা গান শুনে একটা দেখি ওরা কিভাবে বাজালো। সো এই যে ইন্সপায়ার কথাটা বললো, আমাদের যেহেতু কোনো ইনস্টিটিউশনাল লার্নিং নাই, সো মিউজিক শুনেই ইন্সপায়ারেশন। সো নিউ ব্যান্ডস যারা করছে, এটা একসময় আমি অনেক গিটার শিখাইতাম, এখন আর শিখাই না। ওই সময় আমি দেখতাম যে ওই স্টুডেন্টরা গান অত একটা শোনে না আর কি। তো আমিও এগেইন ওদেরকে সোশ্যাল সার্ভিসের মতো গান শোনাইতাম বা শুনতে দিতাম, যে আসলে গান শুনতে হবে, আদারওয়াইজ কে কিভাবে চিন্তা করতেছে এই জিনিসটা তো তুমি বুঝতে পারবে না। যে বা এটুকের বাইরেও যে আরো অনেক অনেক ওয়ে করা যায়। যেমন মেটাল বলতে আমি আগে মেটালিকাই বুঝতাম, দেন পরে দেখলাম যে ড্রিম থিয়েটার মেটালকে অন্য দিকে নিয়ে গেছে, আবার ল্যাম্ব অফ গড আরেক দিকে নিয়ে গেছে, দেন মেশুগা আরেক দিকে নিয়ে গেছে, সেপালচুরা আরেক দিকে নিয়ে গেছে। সো এই যে ডিফারেন্ট জিনিসগুলো হচ্ছে, এর মধ্যে থেকে হোয়াট ইজ ইউ, এটা ফাইন্ড আউট করার জন্য অনেক গান শুনতে হবে। সো গান না শোনা বিকল্প নাই। আর হচ্ছে রাইট ওয়েতে ইনস্ট্রুমেন্ট বাজানো শিখা আর কি, দের ইজ নো ফাঁকি ঝুঁকি। ওই যে কাউবয়েজ ফ্রম হেলের কথা যেটা বললাম, যে ওইটা 6 তারে একটা নোট করে বাজায়, ওই নোটটা আনা যায়, আবার ডাইমব্যাগের মতো পিওর ওয়েতে বাজাও আনা যায়, মাস্টার অফ পাপেটস ডাউন পিকিংও বাজা যায়, আবার আরামে চেয়ারে বসে একদম বাজানো যায়। এইভাবে হবে না, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে কে কোনটা কিভাবে বাজাচ্ছে। এভাবে করলে ইউ ক্যান লার্ন নিউ টেকনিক্স। থ্যাঙ্কস ম্যান। সো এইটাই। এনিথিং ইউ ওয়ান্ট টু সে টু দ্য ব্যান্ড? না নাহিয়ান said it all. I guess I was just thinking যে আমি এটা বলবো, but then You should say something, মানে at least singing নিয়ে you should add something. Singing way, I would suggest যে try out different tones, what মানে I would just say it from my personal view, যে আমিও যখন হয়তো বা মেটাল সিঙ্গিং শুরু করছি তখন আমি একটু ক্লিন টোনে গাইতাম, বাট ইট ওয়াজ বিকজ অফ হিম, যে ও আমাকে ধরেন একদিন মানে ওই যে মানে বন্ধুর মতোই ধরেন গালাগালি করছে আর কি, যে দিস ইজ নট মেটাল সিঙ্গিং, ইউ হ্যাভ টু ডু ইট সামথিং ডিফারেন্টলি। এই যে দেখো না যে, তারপরে আমি হয়তো একটু হারাই গেছি, বাট সামহাও আই ফাউন্ড ইট, সামহাও মানে আই ফাউন্ড দ্যাট ওকে দিস ইজ হোয়াট আই ডু অ্যান্ড আই লাইক টু ডু ইট লাইক দিস ওয়ে, দিস ইজ মাই টোন। অ্যান্ড ইনফ্যাক্ট ওভার দ্য ইয়ার্সও আমি DRockstar'ের পরপর আমি একসময় যেভাবে গান গাইতাম ওইটাকে টোটালি আমি লাস্ট কয়েক বছর আমি পুরো আমার টেকনিক চেঞ্জ করে ফেলছি। আর এই ওয়ার্ডটাও তখন এত কিছু জানতাম না যে টেকনিক চেঞ্জ করা যায়। হ্যাঁ, তা আমি টেকনিক চেঞ্জ করার পর I discovered something new, that I can do a lot of tones, or like I can shift my voice from low to high in a different manner, where I used to struggle a lot during this process. So এগুলি নাহিয়ান মানে adding to Nahian's comments, when you listen to different type of genre of metal, তখন সবার আসলে ওই সাহসটাও আসবে while you're singing the song with মানে যেখানে হোক, বাথরুমে হোক বা নিজের বাসায়, আস্তে আস্তে ইয়েটা হবে, অ্যান্ড ইউ নিড টু প্র্যাকটিস ইট, তাহলেই ডিফারেন্ট জিনিসটা বের হয়ে আসবে, না হলে এটা জীবনে আসবে না। না হলে ধরেন ইফ আই ওয়ান্ট টু, আই ক্যান অলওয়েজ মানে
বি আর লাইক মানে আমি দো আই হ্যাভ অলওয়েজ আইডলাইজ জেমস হেডফিল্ড অ্যান্ড মানে লিঙ্কন ভাই মানে লিঙ্কন ভাইকেও মানে আমি যখন লিঙ্কন ভাই গলা শুনছি আই ওয়াজ লাইক কীভাবে, বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ মাই ইউনিক ভয়েস, যেটা হয়তো বা মানুষ শুনলেই বলবে যে না এটা জামশেদ বা এইটা ওর অরিজিনালিটি। সো ওই নিজের অরিজিনালিটিটা বের করে নিয়ে আসতে হলে আমার কাছে মনে হয় যে গলা ভাঙতে হবে, গলা বসাইতে হবে, তারপরে অনেক দিন কথা না বলে থাকতে হবে, গার্লফ্রেন্ডের থেকে সময় দূর থেকে সময় গিয়ে করতে হবে, cut people out whom you think like is is not making any sense to the things that you want to do, then you can do it, or else you cannot. আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে লিরিক্যাল ইস্যু নিয়ে আর কি। আমি পার্সোনালি লিরিক নিয়ে অনেক কনসার্ন থাকি, জাস্ট লাইক ইউ আর। আর এটা আমার প্রবাবলি অনেক আগের থেকে, আমি যখন মিউজিশিয়ান ছিলামও না, জাস্ট লিসেনার ছিলাম, ওই যে আমি অনেক নার্ড ছিলাম, তো আমি অনেক স্টাডি করতাম আমার ইয়ের বাইরে, আমি হিস্ট্রি পড়তাম, আর আমার হচ্ছে ওয়ার, হিস্ট্রি, মিথোলজি, এনশিয়েন্ট স্টাফ, এগুলো নিয়ে আমার অনেক আগ্রহ ছিল। সো এগুলোর ভিতরে আমি আমার ইন্সপিরেশন পাইছি, বা পলিটিক্যাল ইস্যুস এগুলো নিয়ে। সো আমার গানগুলোতে এগুলোই রিফ্লেক্ট করে আর কি। সিভিয়ার ডিমেনশিয়াল লিরিকে এনশিয়েন্ট ওয়ার্স, এনশিয়েন্ট মিথোলজি এগুলো রিফ্লেক্ট করে। পাওয়ার সার্জের লিরিক্যাল ইয়েতে পলিটিক্যাল ইস্যুস, অলসো ওয়ার, সাপ্রেশন, তারপর পার্সোনাল অ্যাগ্রেশন অ্যান্ড alternate character and against drugs. These things reflects. তো এইগুলো কিন্তু প্রত্যেকটা যে লিরিক লিখতেছে তার পার্সোনাল লাইফ বা এক্সপিরিয়েন্স থেকে আসে। সো এখন আমি যেটা দেখি আজকালকার ম্যাক্সিমাম নট অনলি মিউজিশিয়ানস, এমনি জেনারেল পাবলিকটা বই পড়ে না তেমন একটা। সো বই না পড়ার কারণে যেটা হয়, আর মোবাইলে নিয়ে বই আসলে আমি জানি না কতটুকু পড়া যায়। অ্যাকচুয়াল বইয়ের মতো না পড়লে আসলে লিটারেচার ডেভেলপ হয় না, যেটা আমি মনে করি। অ্যান্ড হচ্ছে স্টোরিজ অ্যান্ড হিস্ট্রিজ আর ওয়ার্স আর পলিটিক্যাল ইস্যুস আর যেটাই বলেন, এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্সটাই হয় না। সো আই থিঙ্ক অল রাইটার্স শুড, মানে সে যে লিটারেচার বা রাইটিং যেটাই করতেছে তার ওই ওয়ার্ল্ডে ওইগুলোতে এক্সপ্লোর করা উচিত। এগুলোর রিফ্লেকশন লিরিকে আসবে। তাহলে তোমার যে আর্টটা, রাইটিং, তাহলে দ্যাট গেটস মোর স্ট্রং। এক্স্যাক্টলি, এগুলো মানে করো আর কি। এক্স্যাক্টলি। আর এটা না হলে আমি যেটা দেখছি, আমি নিজেই দেখছি, আমি নাম বলবো না, এরকমই দেখছি যে অন্য একটা গানের লিরিক দেখে ওই লিরিকটার মতো করে গান লেখার টেন্ডেন্সি আছে অনেকের। এটা আমি নিজেই দেখছি। আই ওয়ান্ট মেনশন ইন্সপিরেশন হয়তো এভাবে নিচ্ছে যে আমি এই প্যাটার্নটাকে নিয়ে এভাবে করে ইয়ে করবো। বাট এগুলো ইভেন মিউজিক থেকে হয় যে আমি এই গানের এই মিউজিকগুলোকে এইভাবে একটু রেপ্লিকেট করবো, কিন্তু এমনভাবে রেপ্লিকেট করবো মানুষ বুঝতে পারবে না। এটা আমি বাংলাদেশি অনেকের মধ্যে আমি এটা দেখছি। আর প্লাস নিউ ব্যান্ডসের মধ্যে কারোর মধ্যে এরকম আছে যারা হয়তো চিন্তা করে যে ভাই আমার মাথাতে তো কোনো গানই আসে না, লিরিক কিছু আসে না, আমি কীভাবে করবো? টু দেম আই সে দে ডোন্ট ট্রাই, লিভ ইট, stop. Yeah, stop, it's not for you, this is not for you, not for you. জোর করে you don't have to write it, because ওই জোর করে করতে গেলেই ওই কপি জিনিসগুলো হয়ে যাচ্ছে। I'll let AI do it, not এটা আরো ডেঞ্জারাস হয়ে যাইতে পারে, আরো বাজে হয়ে যাইতে পারে। But to end the show, আমি যেটা বলতে চাই, what I think right now is the perfect time to have a heavy metal band or heavy metal like act or be a heavy metal artist, because আমাদের social media culture, everyone is pleasing everyone. If you do something, everyone will be like, oh, that's nice, and everyone like, এটা হয় না, এটা হয় নাই। This is the perfect time to break out and say, shut the fuck up and listen to what I have to say and shut your mouth. I don't want any fucking opinion. This is me, this is my metal, so fuck you. আর জাস্ট আরেকটা আমার অপিনিয়ন আছে, যেটা কেন হচ্ছে না আমি জানি না, যেটা হচ্ছে আমাদের আশেপাশে সব দেশেই রক ব্যান্ড বলেন, মেটাল ব্যান্ড বলেন, সবাই এসে বাজায় গেছে। নেপালেও বাজায় গেছে। নেপাল তো বাংলাদেশ থেকে অনেক পোর কান্ট্রি, of course কারেন্সির দিক থেকে, সব দিক থেকে। ওরা হচ্ছে ট্যুরিজমের দিক থেকে ওরা অ্যাডভান্স, দ্যাটস দেয়ার অনলি থিং, দে ডোন্ট হ্যাভ এনিথিং এলস, মেবি, আই এম নট শিওর, আমি ভুল নাকি। ওইখানেও এমন কোনো ব্যান্ড নাই, হয়তো মেটালিকা এসে বাজায় নাই, বাট এই টেস্টামেন্টও বাজায় গেছে, ডিক্যাপিটেড থেকে শুরু করে ওপেথ অনেকেই এসে বাজায় গেছে। রিসেন্টলি স্টিভ ভাই বাজায় গেছে। হ্যাঁ, স্টিভ ভাই আর ওইখানে বাজাইছে। বাংলাদেশে কেন বাজায় নাই? বিকজ কেউ ইনিশিয়েটিভ নেয় নাই, বা কেউ নিতে গেলে বাধা পড়ছে। যেহেতু এখানকার ক্রাউডরা এই কোনো ব্যান্ড দেখে নাই, সো ওই পুশটা, ওই ধাক্কাটাও সরাসরি যেহেতু দেখে নাই, আসে না। একটা সিন ঠিক করতে হলে এখানে অবশ্যই গ্লোবালাইজেশনের বা ওয়ার্ল্ডের যে ভালো ব্যান্ড কারা আছে, ভালো মানে বিগ ব্যান্ড না, যার কাছে কি শেখার আছে, প্রফেশনাল ব্যান্ড। ওই যে যেমন বললাম আমি ইন্ডিয়াতে গিয়ে ওটা দেখে ওটা শিখছি,
ওরা কিভাবে বাজাচ্ছে এটা করছে এটা না দেখলে হবে না। আমি একদিবার স্টেপ নিছি, রেড টেপ প্রবলেমস বা কোনো না কোনো ইস্যুর কারণে সবকিছু লিগ্যালভাবে করার চেষ্টা করার পরও হয় নাই, আমি 10 লাখ টাকা লস খেয়ে গেছি। ওই যে ব্রাজিলিয়ান ডেথ মেটাল ব্যান্ড ক্রিস ইউনানতে গিয়ে আমরা সবাই, আমাদের কোনো স্পন্সর ছিল না, আমরা নিজেরা 10 লাখ টাকা ইনভেস্ট করছিলাম ওদের ভিসা, টিকিট, সাউন্ড, ভেন্যু সবকিছুর পিছনে। আমরা পারমিশন পেতে গিয়েও লাস্ট মোমেন্টে পারমিশনটা ক্যান্সেল করে নেই, পোস্টপোন করে দিছে। আমাদেরকে বলা হয়েছে আরেকটা ডেটে করতে। এখন ব্যান্ড যেহেতু শিডিউলে থাকে, ওদেরকে বললে একটা ডেটে করতে পারে না, সো ওরা দেশে এসে রেডিসনে থেকে আবার চলেও গেছে। তো বাট আমি জানি যে ওরা যদি ওই শোটা করতো মেটাল সিনের জন্য হিউজ একটাই হয়েছে, বিকজ ওরা ডেডলি একটা ব্যান্ড। সো এটাই বলতেছি যে প্রমোটার্স যারা বড় কর্পোরেট প্রমোটার্স আছে, যারা ইন্ডিয়ান বিগ আর্টিস্ট আনে, ওরা যদি একবার একটা রক ব্যান্ড এনে দেখে, পুরো সিন চেঞ্জ হয়ে যাইতে পারে। এবং ওই রক ব্যান্ড আসলে মানুষ আসলে, আমি জানি 2-3 হাজার টাকা বা 5,000 টাকা হইলেও আয়রন ম্যানের শো কিনে দেখবে, এখন মানুষ রিচ। সো দিস should be the most important thing, যে এতদিন পরেও আমাদের এখানে একটা বড় ব্যান্ড বা মিড লেভেল বড় ব্যান্ড এসেও বাজায় না। ইটস সো স্যাড। ইনশাআল্লাহ এভরিথিং উইল বি restored. The change হওয়া উচিত, and it will be, I'm sure কখনো না কখনো আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, but it should be. মানে আই হোপ যে আপনারা আজকে এই পডকাস্ট এপিসোডটা দেখার পর আর কি মানুষ আমাদেরকে একটু গালিগালাজ করুক আর একটু বেশি, আমাকে অনেক গালিগালাজ করতে পারে, আর বিকজ আমি সবসময় হলে আমার এই দুঃখের বা আফসোসের কথাগুলো আমি শেয়ার করি, বিকজ এগুলো আমি অনেক বছর ধরে রিগ্রেট করি। এই যে গালিগালাজ যে করবে, there you go. But মানে এন্ড অফ দ্য ডে আমরাও আসলে সবসময় চাই যে মানে মেটাল সিন বা হোয়াট এভার দ্য জনরা ইজ, সবকিছুতে যেন আমরা যেন বাংলাদেশকে একদম উপরের দিকে আগায় আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমরা যখন প্রথম মেটাল ব্যান্ড করছি, আমাদের সবার সারা জীবনে ইচ্ছা ছিল যে আমরা বাংলাদেশে শো করার পর আমরা কবে বাইরে শো করতে যাবো। সো থ্যাঙ্কস টু আ লট অফ অর্গানাইজার্স টু, যেরকম কলকাতার আমাদের উই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস যারা আমাদেরকে অনেক মানে টাইমসও আমাদেরকে নিয়ে ওখানে শো করাইছে, অ্যান্ড উই ওয়ার এক্সপোজ টু ইট। সো এই জিনিসটা আসলে আরও বেশি হওয়া দরকার। ইটস টাইম লাইক উই অলসো ব্রিং ইন সাম ব্যান্ডস ফ্রম দেয়ার কান্ট্রি টু অ্যান্ড আদার ব্যান্ডস, মানে আদার কান্ট্রিজ টু। ইভেন ইন্ডিয়া থেকে আনুক না, ইন্ডিয়াতে তো অনেক ভালো মেটাল ব্যান্ড আছে, বাট কেউ সাহস করতেছে না। চলো আমরাই সাহসটা করি ইনশাআল্লাহ ভাই। Thank you guys. Thank you for having us. Thank you everyone. Thank you for having us.